আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের অন্যরকম পাঠশালা ক্লাসগুলোর ধারাবাহিকতায় কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 এর আমরা থার্ড পার্টটা আজকে শুরু করতে যাচ্ছি। থার্ড পার্ট বলতে কি, তোমরা যারা এতদিন এই অধ্যায়ের ক্লাসগুলো করেছো তারা জানো আমরা অধ্যায়টাকে মেজর 4টা সেগমেন্টে ভাগ করেছিলাম। প্রথম সেগমেন্টে আমরা গতিবিদ্যা নিয়ে আলোচনা করেছি, সেকেন্ড সেগমেন্টে আমরা সাম্যাবস্থা নিয়ে আলোচনা করেছি। অলরেডি বিগত লেকচারে লা শাতেলিয়ান নীতির মাধ্যমে আমাদের সাম্যাবস্থা পার্টটা শেষ হয়। আজকে আমরা মূলত অম্লক্ষার পার্টটা শুরু করতে যাব, যেটা এই অধ্যায় খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এবং ফার্স্ট লেকচার হিসেবে অম্লক্ষারের অম্লক্ষারের ফার্স্ট লেকচার হিসেবে আমরা আজকে আলোচনা করব অম্লক্ষার মতবাদ নিয়ে। অম্লক্ষার মতবাদ খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক ভাইয়া। আমি যদি এখানে বলি, অম্লক্ষার মতবাদগুলো আমাদেরকে অম্লক্ষারকে বুঝতে সাহায্য করবে। এখান থেকে ডিফারেন্ট টাইপের এমসিকিউ আসে, সেগুলো অ্যান্সার করতে আমাদের হেল্প করবে। এখানে আমরা কী কী পড়বো একটু দেখে নিই। আমরা এখানে আরহেনিয়াস ইকুয়েশন বা আরহেনিয়াসের যে মতবাদ সেটা নিয়ে আলোচনা করব। আমরা এখানে ব্রোনস্টেড লাউরির মতবাদ নিয়ে আলোচনা করব। এরপরে আমরা এখানে লুইস মতবাদ নিয়ে আলোচনা করব। মানে বেসিক যে আমাদের 3টা মতবাদ, সেই মতবাদগুলোকে আমরা এখানে দেখার ট্রাই করব। তো চলো ভাইয়া, কথা না বাড়িয়ে আমরা আমাদের মতবাদগুলো আলোচনা করার দিকে চলে যাই। ফার্স্ট কোশ্চেন ভাইয়া, মানে ফার্স্ট কথা আলোচনা যেটা, সেটা হচ্ছে আরহেনিয়াস মতবাদ। সো আমরা ফার্স্ট আলোচনা করবো আরহেনিয়াস মতবাদ নিয়ে। আরহেনিয়াস আসলে কিভাবে অম্লক্ষারকে সিম্বলাইজ করার ট্রাই করছে এবং কীভাবে করছে। আমাদের একটু হিস্টোরিতে যাওয়া লাগবে যে আসলে অম্লক্ষার আমরা আসলে কীভাবে চেনার ট্রাই করি। সো যদি তুমি একদম ওল্ড দিনগুলোর কথা চিন্তা করো, তখনকার দিনে মানুষ অম্লক্ষারকে টেস্ট দ্বারা ডিটারমাইন করতো। কীভাবে টেস্ট দ্বারা? তারা চিন্তা করে এরকম যে যেসব খাদ্য একটু টক স্বাদযুক্ত তাদেরকে তারা অম্ল বলতো, এবং যেসব খাদ্য একটু কটু স্বাদযুক্ত তাদেরকে আমরা ক্ষার বলতাম। সো একদম তুমি যদি আদিমকালে মানুষের কথা চিন্তা করো, বা একদম শুরুর দিকে মানুষ অম্ল বা অ্যাসিডকে কিভাবে চিনত। তারা বলতো অম্ল হচ্ছে যারা টক স্বাদযুক্ত, যাদের কি টেস্টটা একটু টক। সো আমরা কিন্তু আমাদের সোসাইটিতে এখনও কিন্তু এই জিনিসটা প্রচলিত আছে যে মনে করবা যারা বলে যে এই ফলটার মধ্যে অ্যাসিড আছে, কী কেন বলে? কারণ ওটা টক স্বাদযুক্ত হয় কাইন্ড অফ। সো অম্ল টক স্বাদযুক্ত, এটা আমরা সবাই বাই ডিফল্ট ধরে নিই। এবং আমাদের ক্ষারের স্বাদটা কীরকম? ক্ষারের স্বাদটা কিছুটা কটু স্বাদযুক্ত। ক্ষার বা বেস, এদের স্বাদটা কিছুটা কটু। মানে কটু মানে কি কিছুটা তিক্ত স্বাদ বলা যায়, মানে তিক্ত না, কাইন্ড অফ কটু স্বাদ তোমরা বুঝতে পারবা যে তিতার মতোই কিছু কাইন্ড অফ। সো আমরা আসলে অম্লক্ষারকে এভাবে ডিটারমাইন করতে পারি যে ভাইয়া টেস্ট দ্বারা আমরা আদিকাল থেকে ডিটারমাইন করে আসি যে ভাইয়া যার টেস্ট একটু টক স্বাদ তাকে বলা হয় অম্ল, আর যার টেস্ট একটু কটু স্বাদযুক্ত তাকে আমরা ক্ষার বলে থাকি। এতটুকু আমরা জানি। পরবর্তীতে দেখা গেল সবসময় তো আর টেস্ট দ্বারা ডিটারমাইন করা যায় না, কারণ তুমি এখন জানো যে একটা স্ট্রং অ্যাসিড সেটা এতটাই স্ট্রং, তুমি যদি টেস্ট করতে যাও তোমার জিহ্বা পুড়ে যেতে পারে, বা একটা ক্ষার তোমার পেটের ক্ষতি করতে পারে। সো আলটিমেটলি টেস্ট দ্বারা তুমি ডিটারমাইন করতে পারবা না এদেরকে। রেদার আমাদের কি করতে হবে? রেদার আমাদের যেটা করতে হবে, একটা মতবাদের আন্ডারে বা সার্টেন সার্কামস্টেন্সের আন্ডারে এটাকে নিয়ে আসতে হবে। সো সর্বপ্রথম এটার দায়িত্ব নিল বিজ্ঞানী আরহেনিয়াস। আরহেনিয়াস অম্লক্ষারকে পার্টিকুলার মতবাদ আকারে ট্রাই করার চেষ্টা করে। সো দেখো, আরহেনিয়াস মতবাদ অনুসারে আমরা কি বলতে পারি, দেখো আমরা প্রত্যেকটা মতবাদকে ডিটেলসে দেখার ট্রাই করব। সো আরহেনিয়াস মতবাদ অনুযায়ী, আরহেনিয়াস মতবাদ অনুযায়ী আমরা আসলে কি বলতে পারি, দেখো আরহেনিয়াস মতবাদ অনুযায়ী বলা যায় অম্ল কারা ক্ষার কারা, এদেরকে আমরা একটু ডিনোট করার ট্রাই করে আসো। সো আমরা বলতে পারি আরহেনিয়াস মতবাদ অনুযায়ী, আরহেনিয়াস বলল যে ভাইয়া অম্ল কে, তাহলে আসো আমরা দেখি আরহেনিয়াসের অনুযায়ী অম্ল কারা। আরহেনিয়াস বল অম্ল হচ্ছে যারা জলীয় দ্রবণে H3O+ আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করে। ভাইয়া বোঝার চেষ্টা করি জিনিসটা আসলে কি। যারা জলীয় দ্রবণে H3O+ আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করে, এদেরকে আরহেনিয়াস কি বলছে? এদেরকে আরহেনিয়াস অম্ল হিসেবে আখ্যায়িত করছে। তাহলে আরহেনিয়াস মতবাদ অনুযায়ী ভাইয়া অম্ল কারা? অম্ল হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে H3O+ আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করে। তাহলে সেমভাবে আরহেনিয়াস ক্ষারদেরকে কীভাবে সংজ্ঞায়িত করছে জানো? আরহেনিয়াস মতবাদ অনুযায়ী তাদের ভাইয়া ক্ষার কারা, আর সেটা দেখার ট্রাই করি।
সো আর্হেনিয়াস বলছে অম্ল হচ্ছে যারা জলীয় দ্রবণে H3O+ আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করে, আর আর্হেনিয়াস বলছে ক্ষার হচ্ছে যারা জলীয় দ্রবণে OH- আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করে। সো সেম জিনিস আমি কপি করে নিলাম, যারা জলীয় দ্রবণে জাস্ট H3O+ এর জায়গায় কি হবে, H3O+ এর জায়গায় হবে ভাইয়া OH-। সো যারা জলীয় দ্রবণে OH- আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করে তাদেরকে আমরা ক্ষার বলতে পারি। মানে এই কনসেপ্টটা জেনারেট হয়েছে কোত্থেকে, তোমাকে আমি এটাও একটু বলে আসি। দেখো এই কনসেপ্টটা জেনারেট হয়েছে ভাইয়া, আমরা ধরে নেই পানিতে দুইটা আয়ন থাকে। সো আমরা যারা ধরে নিই, দেখো এটা তুমি সামনেও দেখবা যে দুই অণু পানি যখন নিজেদের মধ্যে আয়নিত হয়, দুই অণু পানি নিজেদের মধ্যে আয়নিত হয়ে ভাইয়া H3O+ হাইড্রোনিয়াম আয়ন এবং OH- আয়ন উৎপন্ন করে। তো এই কনসেপ্টটা দেখো, একটা জলীয় দ্রবণ আসলে কি থাকে। আমি যদি বলি যে দেখো এটা হচ্ছে একটা অ্যাকুয়াস সলিউশন বা পানি নর্মালি এভাবে আয়নিত হয়ে থাকে, এটাকে পানির শত আয়নীকরণ বলা হয়। এটা তুমি সামনের লেকচারে গেলে জানবে এটা সম্বন্ধে, বাট আমি তোমাকে আগে একটু বলে রাখতেছি যে দুই অণু পানি বিয়োজিত হয়ে এক অণু H3O+ এবং আরেক অণু OH- উৎপন্ন করে। সো কাইন্ড অফ হচ্ছে কি, পানির পিএইচ আমরা কি ধরে নেই, আমরা কিন্তু পানির পিএইচ ধরে নেই 7। পানির পিএইচ 7 মানে এটা নিউট্রাল ধরে নেই। কেন ভাইয়া, কারণ পানি যখন বিয়োজিত হয় তখন H3O+ যতটুকু উৎপন্ন হয় সেম অ্যামাউন্ট অফ OH- উৎপন্ন হয়। কারণ দেখো ভাইয়া, তোমার H3O+ আর OH- এর কনসেন্ট্রেশন কাইন্ড অফ সেম। সো যেহেতু আমার এখানে H3O+ এর কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু আমার OH- এর কনসেন্ট্রেশন, অ্যাজ আ রেজাল্ট কিন্তু আমার পানির পিএইচ 7 মেনটেন করাটা খুবই ইজি হয়। ওকে, পানির পিএইচ 7 মেনটেন হয় কীভাবে, H3O+ অ্যান্ড OH- এর কনসেন্ট্রেশন সেম। তো তখন আলটিমেটলি কিন্তু পানি অম্লধর্মী না, পানি ক্ষারধর্মীও না, পানি নিউট্রাল যেটাকে আমরা ধরি। বাট আর্হেনিয়াস বলছে এইটাই যে যখন তোমার জলীয় দ্রবণে H3O+ আয়নের ঘনমাত্রাটা বেড়ে যাবে, তুমি চিন্তা করো যদি H3O+ আয়নের ঘনমাত্রাটা বেড়ে যায়, পিএইচটা কমে যাবে, মানে পানিটা অম্লধর্মী হয়ে যাবে। সো সেভাবে বলছে যেসব যৌগ জলীয় দ্রবণে H3O+ আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করে তাদেরকে আমরা অম্ল বলি, আর যেসব যৌগ জলীয় দ্রবণে OH- আয়নের ঘনমাত্রাকে বৃদ্ধি করে তাদেরকে আমরা ক্ষার বলে থাকি। তো এখন আসো আমরা এই জিনিসটাকে আরেকটু ডিটেলসে বোঝার ট্রাই করি যে অম্ল কারা হতে পারে, ক্ষার কারা হতে পারে। আসো সেটা দেখার ট্রাই করি আমরা। সো এতটুকু বললাম যে অম্লকে ক্ষারকে, এতটুকু আমরা বললাম। এখন আমরা অম্ল ক্ষারকে একটু আরও ডিস্টিংগুইশ ফ্লেভারে দেখার ট্রাই করব। আচ্ছা, একটা কাজ করি, আমরা এইটাকে একটু বামে সরাই নিই, তাহলে আমাদের জায়গা আরও খালি হয়ে যাবে কিছু। হ্যাঁ, আসো। সো আমরা কিছু এক্সাম্পলস দেখার ট্রাই করি। ফার্স্টে আমরা কিছু এক্সাম্পলস দেখি। সো আমরা কিছু এক্সাম্পল দেখি। তো ভাইয়া জলীয় দ্রবণে বলছি, কিন্তু আরেকটা জিনিস খেয়াল করবা, ওর আর্হেনিয়াসের মতবাদের মধ্যে একটা জিনিস কিন্তু খুব ফিক্স, সেটা হচ্ছে ভাইয়া জলীয় দ্রবণে, এই জায়গাটা খেয়াল করবা, জলীয় দ্রবণে যারা H3O+ পালন করে। সো এক্সাম্পল যখন আমরা চিন্তা করতে যাবো, সো আসো আমরা কিছু জলীয় দ্রবণ দেখি যে কারা জলীয় দ্রবণে কি টাইপের আয়ন্স দেয়। সো ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি যে মনে করো আমাদের হচ্ছে H2SO4। সো H2SO4 এটা মনে করো তুমি যখন পানির মধ্যে দিবা, H2SO4 পানির মধ্যে দিলে কি হয় তুমি জানো, H2SO4 পানির মধ্যে দিলে ভাইয়া দুই অণু H+। আচ্ছা, আমি এর থেকে একটা ভালোভাবে লেখার ট্রাই করা যায় এটাকে, হ্যাঁ আরেকটু ভালোভাবে লেখা যায় যে রেদার তুমি এটাকে ফার্স্টে দেখো এরকম যে তুমি মনে করো সলিড নিলা, তুমি সলিড H2SO4 নিলা, সলিড H2SO4কে তুমি যখন পানির মধ্যে দিবা, পানিটা হচ্ছে মনে করো তোমার লিকুইড, তখন আসলে কি হবে, ফার্স্ট অফ অল যেটা হয় এই H2SO4টা আয়োনাইজড হয়। সো এখানে H2SO4টা আয়োনাইজড হয়ে কি হয়, তোমার আয়োনাইজড হয়ে সে H2SO4 অ্যাকুয়াস হয়ে যায়। সো খেয়াল করছো ভাইয়া, এখানে সলিড থেকে সে কিন্তু অ্যাকুয়াস হয়ে গেছে, অ্যান্ড যখন এই অ্যাকুয়াস হয়ে যায় তখন এই H+টা বিয়োজিত হয়ে দুই অণু H+ উৎপন্ন করে, অ্যান্ড এটার সাথে সাথে SO4 2- আয়নটা উৎপন্ন করে। সো তোমার কিন্তু বুঝতে হবে, দেখো ভাইয়া জিনিসটা হচ্ছে যে ফার্স্টে তুমি সলিড নাও বা লিকুইড নাও, সেটা ফার্স্টে আয়োনাইজড হয়, দেন সেটা আমার ভেঙে যায়, এভাবে নর্মালি এটা কাজ করে। সো এরকম আরও এক্সাম্পল দেওয়া যায়। চলো আমরা আরও কিছু এক্সাম্পল নিয়ে দেখার ট্রাই করি একটু। এটা তো আমরা H2SO4টা দেখলাম, আরও কি অ্যাসিড হতে পারে দেখো। সো ফর এক্সাম্পল মনে করো আমি বলা যায় H3PO4 মনে করো লিকুইড নিলাম, লিকুইডও কিন্তু অতটা অ্যাসিডিক না। সো লিকুইড অ্যাসিডিক হবে কখন, এটাকে তুমি যখন পানির মধ্যে দিবা, তুমি যখন এটাকে পানির মধ্যে দিলা, পানিও হচ্ছে লিকুইড মনে করো, দেন এরা দুইজন বিক্রিয়া করে উৎপন্ন হলো কি, এরা দুইজন বিক্রিয়া করে তোমার H3PO4, সে তোমার অ্যাকুয়াস হয়ে গেল। অ্যান্ড এই যে তোমার H3PO4 অ্যাকুয়াস হলো, এই অ্যাকুয়াস H3PO4টা দেন তোমার বিয়োজিত হয়ে 3 মোল H+ উৎপন্ন করবে, অ্যান্ড এটা তোমার বাকিটা কি উৎপন্ন হবে, তোমার যে কনজুগেটেড আয়নটা PO4 3- এই
আয়নটা উৎপন্ন হলো। সো এটা হচ্ছে আরেকটা অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখার ট্রাই করলাম। ওকে, সো এরকম প্রত্যেকটা অ্যাসিড আমার ভাই বিয়োজিত হয়। এই যেটা তো ভাই স্ট্রং অ্যাসিড দেখলাম, তুমি উইক অ্যাসিডের ক্ষেত্রেও সেম হয়। উইক অ্যাসিডের ক্ষেত্রে আমি যদি তোমাকে একটু কম্প্যারিজন করার ট্রাই করি, দেখো মনে করো তোমার পানি, H2O লিকুইড আছে, মনে করো লিকুইডের পানির মধ্যে মনে করো কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিলা তুমি। সো কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিলা, সো কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিলে কি হয় দেখো তো, পানি আর কার্বন ডাইঅক্সাইড মিলে কি হবে, কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়, H2CO3 উৎপন্ন হয়। আই গেস আমরা সবাই জানি এটা। সো এখানে উৎপন্ন হয় H2CO3 অ্যাকুয়াস। এই H2CO3 অতটা স্ট্রং না, এটা কিছুটা উইক অ্যাসিড হয়, এটা তোমরা জানো, এটা উইক অ্যাসিড হওয়ার কারণে এটা আমার সম্পূর্ণ আয়নিত হয় না, রাদার একটা ফ্র্যাগমেন্ট আয়নিত হয়। সো এটা আয়নিত হয়েও 2H+ উৎপন্ন হয়, আর এখানে তোমার CO3 2- উৎপন্ন হয়। সো এই জিনিসটা বুঝতে হবে তোমার, যে আসলে ভাইয়া কী হবে, তোমার একটা স্ট্রং অ্যাসিড বলো, একটা উইক অ্যাসিড বলো, যারাই বলো, তারা অলওয়েজ কী করে, জলীয় দ্রবণে H3O+ আয়নের ঘনমাত্রা বৃদ্ধি। এখন তোমাদের কোশ্চেন, ভাইয়া এখানে তো প্রত্যেকটা জায়গায় H+ উৎপন্ন হচ্ছে, তাহলে H3O+ আসতে আসতে কোত্থেকে? কথা হচ্ছে ভাইয়া, পানিতে H+ মানে H3O+, এটা তোমার মনে রাখতে। পানিতে ভাইয়া মনে রাখবা, একটু বলে রাখি, যে পানি বলো বা যেখানেই বলো, যে কোনো দ্রবণে ভাইয়া তোমার H3O+ এর কনসেন্ট্রেশন, এটা খেয়াল করবা, H3O+ এর কনসেন্ট্রেশন ইকুয়াল টু ভাইয়া H+, ইকুয়াল টু বলা যায় না, রেদার আমি তোমাকে বলি, রেদার এটা ইকুয়াল টু হচ্ছে H+ এর কনসেন্ট্রেশন ইনটু আমার H2O এর কনসেন্ট্রেশন। ওকে, এটা বলা যায়, এটা বলা যায়। আর যখন আমার টেম্পারেচার ফিক্সড, এখান থেকে একটা ফিক্স করো, যে তোমার ফিক্সড টেম্পারেচারে যখন তোমার টেম্পারেচারটা তুমি ফিক্সড করে দাও, তখন তোমার H2O এর যে কনসেন্ট্রেশনটা আছে না, H2 এর কনসেন্ট্রেশন এটা একটা কনস্ট্যান্ট হয়ে যায়, এটা একটা কনস্ট্যান্ট মানে চলে আসে। আর যখন তোমার এই মানটা একটা কনস্ট্যান্ট মানে চলে আসবে, তখন তুমি কি বলতে পারো না, দেখো তো এখান থেকে, যে ভাইয়া H3O+ এর কনসেন্ট্রেশন আপনার ইকুইভ্যালেন্ট হচ্ছে আপনার H+ এর কনসেন্ট্রেশন। বলা যায় না, বলো ভাইয়া, যে যদি ফিক্সড টেম্পারেচার হয়, টেম্পারেচার বা তাপমাত্রা ফিক্সড হয়ে গেলে তোমার কি হয়, H2O এর কনসেন্ট্রেশনটা কনস্ট্যান্ট হয়ে যায়, তখন আমার H3O+ এর কনসেন্ট্রেশন ইকুইভ্যালেন্ট হচ্ছে H+ এর কনসেন্ট্রেশন। সো কাইন্ড অফ তুমি বলতে পারো, জলীয় দ্রবণে H+ ডোনেট করা মানেই হচ্ছে কি, করেসপন্ডিং H3O+ আয়নের ঘনমাত্রাকে বৃদ্ধি করা। আই হোপ জিনিসটা বুঝতে পারছি আমরা। সো আসলে ভাই এই সেম জিনিসটা আমরা কয়েকটা ক্ষারের জন্য দেখতে পারি চাইলে। মনে করো ভাইয়া সোডিয়াম হাইড্রক্সাইড যেটা আমরা ল্যাবরেটরিতে সলিড ফর্মে পাই, তো সেটার সাথে তুমি যখন পানি মিলাবা, সেটা তোমার কি হবে, এই সেমভাবে সে রিয়াক্ট করবে, সে আমার সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাকুয়াস হয়ে যাবে। আর এই যে সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাকুয়াস হলো, এই অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রক্সাইডটাই দেন তোমার ভেঙে যায়, অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রক্সাইডটাই ভেঙে তোমার সোডিয়াম প্লাস উৎপন্ন করে আর OH- উৎপন্ন করে। এই OH- কি করে, আমার জলীয় দ্রবণে OH- আয়নের ঘনমাত্রাকে বৃদ্ধি করে দেয়, অ্যাজ আ রেজাল্ট ক্ষারধর্মিতা দেখায়। এরপর মনে করো তোমাকে আরেকটা ইউনিক ক্ষার দেখায়, সেটা তুমি দেখছো তোমরা এটা, বাট স্টিল এটা অনেকে চিন্তা করে না। যেমন দেখো NH3 হচ্ছে একটা গ্যাস। NH3 কে তুমি যখন পানির মধ্যে দিবা, তখন এটা তোমার কি উৎপন্ন করে, দেখো NH3 কে তুমি পানির মধ্যে দিলা, এটা তোমার উৎপন্ন করলো NH4OH উৎপন্ন হলো। এই যে NH4OH, এটা তোমার বিয়োজিত হবে, এটা তোমার বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে, দেখো NH4OH বিয়োজিত হয়ে তোমার NH4+ উৎপন্ন করে, এবং সাথে সাথে তোমার এটা OH- উৎপন্ন করে। সো এটাও হচ্ছে একটা ক্ষার। সো বুঝতে পারছো, এরা হচ্ছে আরহেনিয়াস অম্ল বা আরহেনিয়াস ক্ষার। সো আমি যদি তোমাকে বলি যে আরহেনিয়াস অ্যাসিডের কিছু এক্সাম্পল দাও, আর আরহেনিয়াস ক্ষারের কিছু এক্সাম্পল দাও, তখন তুমি আসলে কি লিখবা? এটা কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষায় কিন্তু আসে, আরহেনিয়াস অম্ল কাকে বলে, আরহেনিয়াস ক্ষার বলে। সো আমি তোমাকে লিখে দিই, এখানে দেখো, এটা কিন্তু MCQর জন্য ইম্পর্টেন্ট। এই যেখানে তোমাকে লিখে দিচ্ছি যে ভাইয়া এই জিনিসটা কিন্তু তোমার MCQতে আসে। MCQতে কি আসে ভাইয়া, যে কোনটা তোমার আরহেনিয়াস অম্ল আর কোনটা তোমার আরহেনিয়াস ক্ষার, এই জিনিসটা আমাদেরকে ভাইয়া মনে রাখতে হবে। সো আসো একটু বলি, আরহেনিয়াস অম্ল কারা? আরহেনিয়াস অম্ল চিনবা ভাইয়া, যাদের কাছে ডোনেটেবল H+ থাকে, যেসব অ্যাসিডের খাতে, তারা হচ্ছে আরহেনিয়াস অম্ল। ফর এক্সাম্পল ভাইয়া, মনে করো ভাইয়া HCl, তারপর তোমার H2SO4, তারপর তোমার ভাইয়া H3PO4, তারপর হচ্ছে তোমার H2CO3, ভাইয়া HClO4, এটসেট্রা। মানে ভাইয়া যার কাছে H আছে সেই তোমার আরহেনিয়াস অম্লর ক্যাটাগরিতে পড়বে। বুঝতে পারছি আমরা। এরপর আসো ভাই আমরা আরেকটা জিনিস দেখি, যে ভাইয়া তাহলে আরহেনিয়াস ক্ষার কারা হবে? আরহেনিয়াস ক্ষার হওয়ার জন্য মনে রাখবা, আরহেনিয়াস ক্ষার তারাই হবে যাদের কাছে তোমার ডোনেটেবল OH- থাকবে। ওকে, যাদের কাছে ডোনেটেবল
OH মাইনাস থাকবে তারাই হবে আমার আরহেনিয়াস ক্ষার। ফর এক্সাম্পল আমি যদি একটু লিখি তাহলে মনে করো তোমার সোডিয়াম হাইড্রক্সাইড একটা আরহেনিয়াস ক্ষার, তারপর মনে করো ক্যালসিয়াম হাইড্রক্সাইড, তারপর তোমার অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রক্সাইড, তারপর তোমার মনে করো যে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, তোমার পটাশিয়াম হাইড্রক্সাইড, এরা সবাই হচ্ছে কি আমাদের আরহেনিয়াস ক্ষার, এটসেট্রা এটসেট্রা। সো আই হোপ ভাইয়া এখান থেকে তুমি একটা আইডিয়া পাইছো যে আরহেনিয়াস মতবাদ অনুযায়ী অম্ল কারা ক্ষার কারা, ওটা আসলে কোন জিনিসটাকে আরহেনিয়াস ফোকাস করে এই মতবাদটা দিয়েছিল, এবং আরহেনিয়াস অম্ল কারা আরহেনিয়াস ক্ষার কার, এই জিনিসটা আই গেস আমরা বুঝতে পারছি। তো চলো ভাই আমরা একটু সামনের দিকে আগাই। আমাদের এখন আরহেনিয়াস মতবাদ সম্বন্ধে আরও কিছু জিনিসপত্র জানতে হবে, যে আরহেনিয়াস মতবাদ আসলে কিভাবে দিল, এটার যুক্তি কি, এটা আদৌ কি মানে কিনা, সীমাবদ্ধতা আছে কিনা, সেগুলো দেখা ট্রাই করবো আমরা। সো ফার্স্ট অফ অল দেখো আমরা একটু কিছু জিনিস নিয়ে আলোচনা করি, যে আরহেনিয়াস মতবাদের প্রমাণ। আমরা আগে প্রমাণটা দেখি যে আসলে আরহেনিয়াস যে বলছে, আরহেনিয়াস একটা মতবাদ দিয়ে দিলে এটা কোনো প্রমাণ আছে কিনা, যে আমরা কি জাস্ট র্যান্ডম আরহেনিয়াস একটা মতবাদ থ্রো করলো আর আমরা মেনে নিলাম, অ্যান্সারটা হচ্ছে না। আমরা অবশ্যই একটা সাইন্টিফিক পার্সপেক্টিভ থেকে আমরা একটা প্রমাণ চাবো, যে আসলে তুমি যে মতবাদটা দিলা তোমার মতবাদটার প্রমাণ কি, তুমি এটা কার ভিত্তিতে দিচ্ছ। তো আরহেনিয়াসের কথা ভাইয়া খুব ভালো একটা প্রমাণ ছিল, আরহেনিয়াস মতবাদের প্রমাণ ছিল ভাইয়া প্রশমন তাপ। খেয়াল করো জিনিসটা, প্রশমন তাপ ছিল আরহেনিয়াসের মেইন ওয়েপেন। এখন তোমরা জানবে প্রশমন তাপটা কি। প্রশমন তাপটা হচ্ছে অম্ল এবং ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন তাপ। অম্ল ও ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন তাপ। অম্ল ও ক্ষারের বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলি, প্রশমন তাপ বলি। ওকে, এই প্রশমন তাপটাই ছিল আরহেনিয়াসের সব থেকে বড় ওয়েপেন। সো আরহেনিয়াস একটা জিনিস এক্সপ্লেইন করছে, যে দেখো তোমরা র্যান্ডমলি যে কোনো অ্যাসিড ক্ষারের বিক্রিয়া করাও, সে ফর এক্সাম্পল তোমরা ভাইয়া HCl এর সাথে বিক্রিয়া করাইলা সোডিয়াম হাইড্রক্সাইডের, খুবই ভালো কথা। HCl এর সাথে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া করালাম, বিক্রিয়া কি উৎপন্ন হয়, বিক্রিয়া উৎপন্ন হয় ভাইয়া NaCl আর পানি। এটা আমরা সবাই জানি যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয়, ভালো কথা। এবং এই বিক্রিয়া আমাদের ডেল এইচ এর মান কত, মানে মনে আছে সবার আই গেস, যে ভাইয়া এই বিক্রিয়া আমাদের ডেল এইচ এর মান কত। এই বিক্রিয়ায় কিন্তু আমাদের ডেল এইচ এর মান ছিল -57.34 কিলোজুল পার মোল। সেটা লিখলাম না, এককটা লিখলাম না, -57.34 কিলোজুল পার মোল। সো কথা হচ্ছে ভাইয়া আরহেনিয়াস একটা জিনিস খেয়াল করলো, যে এই -57.34 শুধু ভাইয়া এই একটার জন্য নয়, সবার জন্যই হয়। সে দেখলো যে ধরি আমরা যদি এই সেম বিক্রিয়াটা ভাইয়া মানে সেম অম্লক্ষার বিক্রিয়াটা আমরা একটা কাজ করি, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে আমরা যদি H2SO4 নিয়ে করি, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে আমরা H2SO4 নিয়ে এই সেম বিক্রিয়াটা রান করলাম, তখন আমার এখানে কি উৎপন্ন, আমার এখানে উৎপন্ন হয় ক্যালসিয়াম সালফেট প্লাস আমার এখানে 2 অণু পানি উৎপন্ন হয়। তো খুবই ভালো কথা। আরহেনিয়াস খেয়াল করলো যে আচ্ছা এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি ডেল এইচ এর মানটা মেজার করি না, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের ডেল এইচ এর মানটা আসে -57.34। সো কাইন্ড অফ শকিং যে আমি অ্যাসিড ক্ষার পরিবর্তন করে দিলাম বাট স্টিল আমার ডেল এইচ এর মানটা ফিক্স থাকতেছে। তাহলে এখানে কাহিনীটা কি হচ্ছে, এখানে এটা কি কোনো সমস্যা নাকি এটা কোনো কিছু ইঙ্গিত করতেছে আমাদেরকে, এটা আসলে বুঝতে হবে। একটু লেখাটা খারাপ হয়েছে, লিখে দেবো। আচ্ছা, সো কথা হচ্ছে আরহেনিয়াস যখন এটা খেয়াল করো তখন তার মাথায় একটা কোশ্চেন আসে, যে আসলে এটা কি জাস্ট র্যান্ডম এরকম হচ্ছে নাকি আসলে না। যেমন তুমি যদি আরেকটা জিনিস চিন্তা করো, আরেকটা দেখে তোমাকে, তিনটা দেখে তাহলে বুঝতে পারবে, এটা তো মনে করো দ্বিঘারীয়। মনে করো সে বললো আরেকটা দেখি আমরা, যে অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রক্সাইড। মনে করো সে দেখলো যে অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রক্সাইডের সাথে তুমি যদি মনে করো H3PO3 রিয়াকশন করাও, সো এই ক্ষেত্রেও সে দেখলো সেম, এখানে কি উৎপন্ন হয় AlPO4 প্লাস 3 অণু পানি উৎপন্ন হয়। সে দেখলো তুমি যদি এই বিক্রিয়ার জন্য ডেল এইচ এর মেজারমেন্টটা করো, সেখানে আমার ডেল এইচ এর মান আসে -57.34, উইচ ক্যান বি এ মিরাকেল। এটা একটা মিরাকেল হতে পারে না যে প্রত্যেকবার তোমার সেম মান আসতেছে। তো সে দেখলে এটাই, যে তুমি এক ক্ষারীয় অ্যাসিড ক্ষারের বিক্রিয়া করো বা যাই করো না কেন, তোমার আসলে এখানে দেখছো যে মানটা সেম আসে। খেয়াল করো এখানে যে তুমি HCl এর সাথে সোডিয়াম হাইড্রক্সাইড নাও, যে ডেল এইচ আছে প্রত্যেকটা ক্ষেত্রে সেম ডেল এইচ এর মান আছে। সো সে বললো যে সেম ডেল এইচ এর মানটা কেন আসতেছে। তো সে যখন এই আমাদের অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়াটা ডিপ ডাউন ডাইভ করলো, সে দেখলো যে এখানে কি উৎপন্ন হয়। দেখো এখানে সে দেখলো যে একটা অ্যাসিড যখন বিয়োজিত হয়, সে
এইচ প্লাস ডোনেট করে প্লাস আদার পার্ট ডোনেট করে, ওকে, প্লাস আদার পার্ট ডোনেট করে। আবার একটা ক্ষার যখন বিয়োজিত হয় তখন সে দেখলো সেই ক্ষারটা OH মাইনাস ডোনেট করে এবং আদার পার্ট ডোনেট করে। এটাই কিন্তু তার মতবাদের মেইন কথা ছিল। তার মতবাদের মেইন কথা কিন্তু এটাই ছিল যে অ্যাসিড কারা যারা জলীয় দ্রবণে H প্লাস ডোনেট করে, ক্ষার কারা যারা জলীয় দ্রবণে OH মাইনাস দান করে। সে জিনিসটাকে সংজ্ঞায়িত করলো এইভাবে যে দেখেন ভাইয়া, আপনি একটা জিনিস বলতে পারেন যে এই যে আপনার HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা হয়েছে, আমরা ধরে নিই বিক্রিয়াটা এমনভাবে হয়েছে। দেখো আমরা ধরে নিলাম বিক্রিয়াটা এমন হয়েছে যে ভাইয়া এই যে তোমার HCl বিয়োজিত হয়ে কি তৈরি করছে, Cl মাইনাস তৈরি করছে আর H প্লাস তৈরি করছে। খুবই ভালো কথা। পাশাপাশি তোমার যে সোডিয়াম হাইড্রোক্সাইড আসে, সেই সোডিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে তোমার OH মাইনাস তৈরি করছে আর এখানে তোমার সোডিয়াম প্লাস তৈরি করছে। এই যে বিক্রিয়াটা হইলো, এই বিক্রিয়ায় মেইনলি রিয়াক্ট করছে শুধুমাত্র একটা পার্টিকেল। মেইনলি রিয়াক্ট করছে কে জানো? রিয়াক্ট করছে শুধুমাত্র এই H প্লাস আর OH মাইনাস। এই H প্লাস আর OH মাইনাসটা বিক্রিয়া করে পানি তৈরি করছে। আর এই পানি তৈরি করার জন্য তোমার ডেল এইচ এর মানটা -57.34 হয়েছে। জিনিসটা বুঝতে পারছি কি না? -57.34 কেন হচ্ছে? এই ডেল এইচটা উৎপন্ন করতেছে এই যে তোমার H প্লাস আর OH মাইনাস। তোমার এই যে তোমার যে ক্লোরিন মাইনাস বলো আর সোডিয়াম প্লাস বলো, এরা তোমার কোনো যৌগ গঠন করে না, এরা জাস্ট এভাবে আয়ন আকারে এক্সিস্ট করে, ওকে? এরা তোমার আয়ন আকারে এক্সিস্ট করে। এরা যেহেতু আয়ন আকারে এক্সিস্ট করে, দ্যাটস ওয়াই আমাদের এখানে মেইন রিয়াকশনটা কার কার মধ্যে হয়? মেইন রিয়াকশনটা হয় H প্লাস আর OH মাইনাসের মধ্যে। তো সে এটাই বলছে যে প্রত্যেকটা প্রশমন বিক্রিয়ায় সেম ডেল এইচ এর মান কেন আসে? প্রত্যেকটা প্রশমন বিক্রিয়ায় সেম ডেল এইচ এর মান এই কারণে আসে যে তোমার অ্যাসিড প্রত্যেকটা প্রশমন বিক্রিয়ায় H প্লাস ডোনেট করে আর ক্ষার প্রত্যেকটা প্রশমন বিক্রিয়ায় OH মাইনাস ডোনেট করে। অ্যান্ড এই H প্লাস আর OH মাইনাসের বিক্রিয়াতে আমরা প্রত্যেকটা প্রশমন বিক্রিয়া কি পাই? পানি পাই। এবং পানি বাদে যে পার্টটা থাকে সেটাকে আমরা লবণ বলি থাকি। সো এইভাবে সে তার মতবাদটাকে এস্টাবলিশ করেছে যে অম্ল হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে H প্লাস ডোনেট করে আর ক্ষার হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে OH মাইনাস ডোনেট করে। অ্যান্ড আর্হেনিয়াসের মতবাদের পক্ষে এটা সব থেকে স্ট্রংগেস্ট একটা থিওরি ছিল যেটাকে কেউ ব্রেক করতে পারে না, যে বলছে হ্যাঁ আপনার কথা ঠিক, এটাই মেইন কথা। সো এরা যখন বললো, সো আর্হেনিয়াস ওয়াজ লাইক বুম। অ্যান্ড আর্হেনিয়াস আসলে অনেক সাফল্য পাইছিল এখান থেকে। সো আর্হেনিয়াসের সাফল্যগুলোকে নিয়ে আমরা আলোচনা করবো। আর্হেনিয়াস প্রমাণ তো করতে পারলো, এখন আর্হেনিয়াসের সাকসেস নিয়ে একটু আলোচনা করা যাক। যে আসলে আর্হেনিয়াস যখন এত কিছু বলছে, তো আর্হেনিয়াস আসলে সাকসেস কি ছিল? আর্হেনিয়াস অনেকগুলো সাকসেস পাইছে এর মাধ্যমে। সো ফার্স্ট সাকসেসটা আমরা একটু দেখার ট্রাই করি যে আর্হেনিয়াস মতবাদের প্রথম সাফল্যকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। সো আর্হেনিয়াস মতবাদের ভাইয়া সব থেকে প্রথম সাফল্য হচ্ছে যে অম্ল ক্ষারকে সে সংজ্ঞায়িত করতে পারছে। সে আমাদের যে অম্ল এবং ক্ষার আছে, সে অম্ল এবং ক্ষারকে সংজ্ঞায়িত করার সবার আগে, মানে হিস্ট্রিতে সবার আগে অম্ল ক্ষারকে সংজ্ঞায়িত করে কে? বিজ্ঞানী আর্হেনিয়াস। সো এটা ছিল আর্হেনিয়াস মতবাদের অনেক বড় একটা সাফল্য যে সে অ্যাসিড ক্ষারকে একটা সংজ্ঞার আওতায় নিয়ে আসতে পারছিল। সেকেন্ড অফ অল সে আরও অনেকগুলো জিনিসকে এক্সপ্লোর করতে পারছে, সেগুলো একটু দেখার ট্রাই করি আমরা। সেকেন্ড অফ অল হচ্ছে সে ডেল এইচ বা প্রশমন তাপ, সে প্রশমন যে তাপটা আছে, সরি অ্যালফাবেটটা একটু ভালো হয়নি, সে প্রশমন তাপ এটাকে ব্যাখ্যা করতে পারছিল। ওকে, সে প্রশমন তাপের ব্যাখ্যা দেয় যে প্রশমন তাপটা আমার কেন -57.34 হয় প্রত্যেকবার, সেটা সে এক্সপ্লেন করতে পারছিল। এরপরে সে দেখো সে পলিহাইড্রোক্সি অ্যাসিডগুলোকে নিয়ে আলোচনা করছে। পলিহাইড্রোক্সি অম্ল ও ক্ষার এগুলোকে সে আলোচনা করছিল। হ্যাঁ, পলিহাইড্রোক্সি অম্ল আর ক্ষার কি মানে ভাইয়া? যারা একের অধিক H প্লাস ডোনেট করতে পারে, একের অধিক H প্লাস ডোনেট করে। ফর এক্সাম্পল তুমি চিন্তা করো এই টাইপের যৌগগুলো যে ভাইয়া মনে করো H3PO4, তো H3PO4 আসলে কয়টা H প্লাস দিবে বলো তো? H3PO4 তোমার 3টা H প্লাস দিতে পারে। এর জন্য যে ওর অম্লধর্মিতা সবথেকে অনেক বেশি হয় কম্পারেটিভলি। তুমি চিন্তা করো H2SO4 কয়টা H প্লাস দিতে পারে বলো তো? 2টা H প্লাস দিতে পারে। তাহলে ওর অ্যাসিড দ্রবণটা কি H3PO4 থেকে একটু উইক হবে না? আবার তুমি চিন্তা করো আরেকজন যে ভাই HCl কয়টা দিতে পারে? জাস্ট ভাই একটা দিতে পারে। তাহলে ওর
তোমার অ্যাসিডিক সলিউশনটা কি আরও উইক হবে না? তো এই জিনিসটাকে সে এক্সপ্লেন করতে পারে যে যে যত বেশি OH মাইনাস প্রসেস করে বা যে যত বেশি H প্লাস প্রসেস করে তার অ্যাসিডিটি বা বেসিসিটি তত বেশি হতে পারে, এটা আরহেনিয়াস প্রমাণ করে। তো আরহেনিয়াস সব কিছু খুবই ভালোই চলতেছিল, বাট হঠাৎ করে একটা ঝামেলা হয়ে গেল যে কিছু কিছু যৌগের ক্ষেত্রে না আরহেনিয়াস মতবাদ কাজ করা বন্ধ করে দিয়েছে, মানে কিছু কিছু যৌগের ক্ষেত্রে আরহেনিয়াস মতবাদ কাজ করতো না। এখান থেকে শুরু হলো আরহেনিয়াস মতবাদের সীমাবদ্ধতা। সো খুবই ইন্টারেস্টিং আরহেনিয়াস মতবাদের সীমাবদ্ধতাগুলোও। সো আসলে আমরা সেগুলোকে দেখার ট্রাই করি একটু, এবং সেগুলাই আমাদের পরবর্তী মডেলগুলোকে বা পরবর্তী মতবাদগুলোকে এস্টাবলিশ করতে হেল্প করছিল। ব্রনস্টেড লাউরি মতবাদ বলো বা লুইস মতবাদগুলো, সেগুলোকে এস্টাবলিশ করছে আমাদের এই সীমাবদ্ধতাগুলো। তো সীমাবদ্ধতাগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো সম্বন্ধে জানতে হবে। আর আমাদের অনেকের কিন্তু মনে একটা ডাউট থাকে যে ভাইয়া তাহলে কি আরহেনিয়াস মতবাদ সম্পূর্ণ না? অ্যান্সার হচ্ছে এরকম না। অম্লক্ষারের ক্ষেত্রে কোনো মতবাদই আসলে ফুলফিল না। আরহেনিয়াস মতবাদ অনুযায়ী অনেক অম্লক্ষারকে এক্সপ্লেন করা যায়, যেগুলো আবার হয়তো ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী যায় না। আবার ব্রনস্টেড লাউরি যা পারে তা হয়তো লুইস দ্বারা পসিবল হয় না, এরকম হয়। এটা পরমাণু মডেলের মতো না যে রাদারফোর্ড পরমাণু মডেল দিল, তারপরে তারটা কারেকশন করে বোর আরেকটা দিল, তারপরে সোডিনজার আসলো, মানে এরকম সিকোয়েন্স না। রেদার অম্লক্ষারকে সম্পূর্ণতা প্রদান করে আরহেনিয়াস, লুইস, ব্রনস্টেড লাউরি একই সাথে। তো তোমাকে তিনজন সম্বন্ধে আইডিয়া রাখা লাগবে, কারো গুরুত্ব এখানে কম বা বেশি না। সো আসো আমরা দেখার ট্রাই করি সীমাবদ্ধতাগুলো। ফার্স্ট অফ অল আরহেনিয়াস বলছিল কি, যারা জলীয় দ্রবণে H প্লাস ডোনেট করে, যারা জলীয় দ্রবণে OH মাইনাস দান করে। সো আরহেনিয়াসের যে মতবাদ, দেখো আরহেনিয়াসের মতবাদটা কিন্তু, আরহেনিয়াসের মতবাদটা কার উপরে ফোকাস ছিল বলতো? আরহেনিয়াসের মতবাদ ওয়াজ ফোকাসড অন, বাংলা ইংলিশ মিলিয়ে লিখলাম, বুঝতে পারবে তোমরা, সমস্যা নেই, জলীয় দ্রবণ। আরহেনিয়াসের মতবাদটা কিন্তু জলীয় দ্রবণের উপর ফোকাস ছিল। খেয়াল করছিল একটা জিনিস, যারা জলীয় দ্রবণে H প্লাস ডোনেট করে, যারা জলীয় দ্রবণে OH মাইনাস দান করে, তাদেরকে আমরা বলছিলাম আরহেনিয়াস অম্ল, আরহেনিয়াস ক্ষার। তো কথা হচ্ছে জলীয় দ্রবণ ছাড়া কি এটা করা পসিবল? হ্যাঁ, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এটাই আমরা দেখবো এখন। তো সায়েন্টিস্টরা দেখলো যে আরহেনিয়াস বলছে জলীয় দ্রবণে যারা H প্লাস আর OH মাইনাস ডোনেট করে, সায়েন্টিস্টরা করলো কি, HCl কে তারা পানির মধ্যে না নিয়ে তারা বেনজিনের মধ্যে নিল, C6H6, বেনজিন সলিউশনের মধ্যে নিল HCl কে। সেমভাবে তারা করলো কি সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডকেও তারা নিল বেনজিন দ্রবণের মধ্যে, C6H6। সো যখন বেনজিন দ্রবণের মধ্যে নিল, এখন কথা হচ্ছে আরহেনিয়াস বলছিল কি, যারা জলীয় দ্রবণে H প্লাস ডোনেট করে, জলীয় দ্রবণে OH মাইনাস ডোনেট করে, মানে জলীয় দ্রবণ ছাড়া H প্লাস ডোনেট পসিবল না, ক্ষারীয় জলীয় দ্রবণ ছাড়া OH মাইনাস ডোনেট পসিবল না। বাট দেখা গেল বেনজিন দ্রবণেও তোমার NaCl আর পানি উৎপন্ন হচ্ছে। কথা হচ্ছে এটা একটু কাইন্ড অফ কনসার্নিং যে আরহেনিয়াস বলল জলীয় দ্রবণ ছাড়া বা জলীয় দ্রবণ ছাড়া অম্লক্ষার H প্লাস OH মাইনাস ডোনেট করতে পারে না, বাট দেখা যাচ্ছে তো জলীয় দ্রবণ ছাড়াও ডোনেট করা পসিবল। সো এটা একটা সীমাবদ্ধতা ছিল যে জলীয় দ্রবণ ছাড়া যে H প্লাস ডোনেট করা পসিবল, বা জলীয় দ্রবণ ছাড়াও যে অ্যাসিড খাওয়ার অম্লত্ব ক্ষারত্ব প্রদর্শন করতে পারে, সেটা আসলে আরহেনিয়াস এক্সপ্লেন করতে পারে নাই। সেকেন্ড অফ অল আর একটা বড় সমস্যা ছিল আরহেনিয়াস মতবাদে, সেটা একটু দেখার ট্রাই করি আমরা। সেকেন্ড যে সমস্যাটা সেটা হচ্ছে যাদের H প্লাস থাকে না, যেসব যৌগের H প্লাস থাকে না তাদের অম্লত্ব ব্যাখ্যা করতে পারে না, তাদের অম্লত্ব ব্যাখ্যা সম্ভব নয়। এটা বড় একটা কনসার্ন ছিল যে ভাইয়া যারা H প্লাস, যাদের কাছে H প্লাস থাকে না তাদের ক্ষেত্রে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? তাদেরটা তো আপনি এক্সপ্লেন করতে পারবেন না। ফর এক্সাম্পল আমি যদি বলি SiO2 অম্লধর্মী, যেমন দেখা যায় এক্সাম্পলটা আমি ভাবে দিই তোমাকে, তুমি বলতে পারো যে ভাইয়া এক্সাম্পল হচ্ছে এই যৌগটা SiO2 বালি, সিলিকা অ্যাসিডিক, তাহলে ও যে অ্যাসিডিক ভাইয়া, ওর অ্যাসিডিটি তো আপনি এক্সপ্লেন করতে পারতেছেন না। তো এটা একটা সীমাবদ্ধতা যে এই যে SiO2 এটা হচ্ছে অ্যাসিড, এটা অ্যাসিডিক কীভাবে? দেখো এটা তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, এটা হচ্ছে অ্যাসিডিক, সেটা আমি কীভাবে বুঝলাম? এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সিলিকন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় Na2
SiO3 উৎপন্ন হয়, যেটা একটা ধাতু মল বলা হয়। তাহলে ভাইয়া এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার এটা যদি তোমার বেজ হয়, NaOH যদি তোমার বেজ হয়, তাহলে বেজের সাথে যে রিয়াক্ট করছে সে আমার কি অ্যাসিড না? হ্যাঁ অবশ্যই সে আমার অ্যাসিড। তাহলে ও যদি অ্যাসিড হয়, ওর অ্যাসিডিটি কি আমার আরহেনিয়াস এক্সপ্লেন করতে পারে? অবশ্যই পারে না। এটা একটা সমস্যা না, যে আরহেনিয়াস H+ না থাকলে তার অ্যাসিডিটিকে এক্সপ্লেন করতে পারতেছে না। ওকে, এটা একটা সীমাবদ্ধতা পেলাম। তারপর আসো আরেকটা সীমাবদ্ধতা দেখি আরহেনিয়াসের ক্ষেত্রে, সেটা হচ্ছে ভাইয়া অক্সাইডের ক্ষারত্ব ব্যাখ্যা করতে পারতো না। যারা অক্সাইড আছে, অক্সাইডগুলো ক্ষারধর্মী হয়। সো অক্সাইডের যে ক্ষারত্ব সেটার ব্যাখ্যা দিতে পারতো না। অক্সাইডের ক্ষারত্ব ব্যাখ্যা করতে পারে না। এখন এটা বলবো ভাই অক্সাইডের ক্ষারত্বটা কি? তো তোমরা জানো যে গ্রুপ 1-এর মৌল অধ্যায় 3-এ আমরা এটা পড়ে আসছি পর্যায় সারণী পড়ার সময়, যে ক্ষার ধাতু বা গ্রুপ 1 গ্রুপ 2 এদের অক্সাইডগুলো ক্ষারধর্মী হয়। ফর এক্সাম্পল, ইফ আই গিভ অ্যান এক্সাম্পল অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম অক্সাইড Na2O, এটা আমার কিন্তু ক্ষারধর্মী, কারণ এটা তোমার মনে করো HCl এর সাথে বিক্রিয়া করতে পারে। এটা যখন HCl এর সাথে বিক্রিয়া করে তখন তোমার এখানে কি উৎপন্ন হয়? 2NaCl উৎপন্ন হয় প্লাস পানি উৎপন্ন হয়। তো তুমি দেখতেই পারতেছো ভাইয়া এখানে আপনার HCl এর সাথে বিক্রিয়া করছে, HCl কি তাহলে? HCl হচ্ছে অ্যাসিড, তাহলে অ্যাসিডের সাথে সোডিয়াম বিক্রিয়া করছে, সো অবশ্যই এটা একটা বেজ। কারণ কীভাবে বেজ? এখানে ভাই উৎপন্ন হয়েছে সল্ট, এখানে সল্ট আর ওয়াটার উৎপন্ন হয়েছে। সো উইচ মিনস এখানে আপনার Na2O-টা কি? Na2 হচ্ছে ক্ষারধর্মী। সো আপনি এখানে বলতেই পারেন ভাইয়া যে এখানে আপনার Na2O হচ্ছে ক্ষারধর্মী। তাহলে এই যে তোমার Na2O যে বেসিক প্রপার্টির বা ওর যে তোমার বেসিসিটি আছে, সেই জিনিসটার এক্সপ্লেনেশনও কি আমাদের আরহেনিয়াস মতবাদ দিতে পারে? পারে না। তো এই তিনটা জিনিস হচ্ছে মেজর সমস্যা, যে এদের এক্সপ্লেনেশন দিতে পারে না। ইভেন এছাড়াও আরও অনেক কাহিনী আছে, সেগুলো একটু তোমাদেরকে বলে দিই। যে ভাইয়া তোমার ক্যাটায়নগুলো তোমার অ্যাসিডিক হয়। তারপর তোমার যাদের কাছে লোন পেয়ার ইলেকট্রন থাকে, তারা তোমার বেসিক প্রপার্টির হয়। এই জিনিসগুলোও না আমাদের আরহেনিয়াস এক্সপ্লেন করতে পারতো না। এদের ক্ষেত্রেও নো এক্সপ্লেনেশন। সো এত সমস্যার কারণে আরহেনিয়াস মতবাদটাকে আমরা একটা পূর্ণাঙ্গ মতবাদ বলতে পারি না। এই জিনিসটা বুঝতে হবে। সো আমরা একটু বোর্ড থেকে সরে যাই, একটু দেখার ট্রাই করি এখানে কি হলো। সো আরহেনিয়াস মতবাদের আমরা প্রমাণ দেখলাম, আরও কিছু দেখি একটু। ফার্স্টে আমরা দেখলাম আরহেনিয়াস মতবাদটা আমাদের কিভাবে ওয়ার্কআউট করে। সো এটা বোঝার ট্রাই করলাম, এক্সাম্পল দেখলাম, এরপর ভাইয়া তার প্রমাণ দেখলাম, সাফল্য দেখলাম এবং তার সীমাবদ্ধতা দেখলাম। সো আরহেনিয়াস সীমাবদ্ধতা থেকেই আমরা শুরু করব যে লুইস মতবাদ বা ব্রনস্টেড-লাউরি মতবাদটা কীভাবে ওয়ার্কআউট করে। তাহলে আমরা আরহেনিয়াস মতবাদটা বুঝতে পারলাম। চলো তাহলে এখান থেকে আমরা শুরু করি ব্রনস্টেড-লাউরি মতবাদ। ওকে, সো আমাদের ব্রনস্টেড-লাউরি মতবাদ শুরু করতে যাচ্ছি আমরা। সো আমরা আরহেনিয়াসের যে সীমাবদ্ধতাগুলো দেখলাম সেগুলোর আলোকে আমরা ব্রনস্টেড-লাউরিকে আলোচনা করার ট্রাই করব। সো ফার্স্ট অফ অল আমাদের ব্রনস্টেড-লাউরি সে আরহেনিয়াসের ভুল থেকে শিক্ষা গ্রহণ করলেন এবং সে সবার আগে যে জিনিসটাকে ফোকাস করলেন সেটা হচ্ছে জলীয় দ্রবণ। আরহেনিয়াসের মতবাদটা ওয়াজ ওয়েল ডিফাইন্ড মতবাদ, তার প্রমাণ ছিল, তার অনেক সাফল্য ছিল, বাট সবথেকে বড় সমস্যাটা ছিল আরহেনিয়াস তার মতবাদটাকে মাধ্যমের উপর ভিত্তি করে বানাইছিল, যে জলীয় মাধ্যম যদি জলীয় না থাকে তাহলে আরহেনিয়াস মতবাদ ওয়ার্কআউট করে না। তোমার ব্রনস্টেড-লাউরি ট্রাই করলো যে মাধ্যমের ব্যারিয়ারটাকে আমি যদি ওভারকাম করতে পারি তাহলে বেটার হয়। তো সে যে জিনিসটা চিন্তা করলো, সে অন্য একভাবে জিনিসটাকে এক্সপ্লেন করার ট্রাই করলো। তো সে ট্রাই করলো কি, দেখো ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুযায়ী আমাদের ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুযায়ী ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুযায়ী সে অম্লক্ষার কীভাবে এক্সপ্লেন করে সেটা আমরা বোঝার ট্রাই করে আসো একটু। তো আমরা যে বলতে পারি ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুযায়ী উই ক্যান সে অম্ল কারা আর ক্ষার কারা। সো ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুযায়ী অম্ল হচ্ছে যারা H+ দান করে। খেয়াল করো, সে কিন্তু আবার মাধ্যম নিয়ে কিছু বলে নাই, সে বলছে যারা যে কোনো মাধ্যমে H+ দান করে তারা হচ্ছে অম্ল। আর ক্ষার কারা, খেয়াল করে একটু, সে ক্ষারকে OH- এর পার্সপেক্টিভে না বলে সে বলল ক্ষার হচ্ছে যারা H+
গ্রহণ করে। কাইন্ড অফ তুমি একটা জিনিস বলতে পারো এখানে, দেখো আর একটা ভালো কথা যে এইচ প্লাসকে সে আসলে আরেকভাবে সংজ্ঞায়িত করার ট্রাই করে। সে বলছে যারা এইচ প্লাস, বা এটাকে সে বলছে প্রোটন, সে এইচ প্লাসকে প্রোটন নামে আখ্যায়িত করছে, যে ভাইয়া যারা প্রোটন দান করে তারা হচ্ছে কি, যারা প্রোটন দান করে তারা হচ্ছে অম্ল, যারা প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার। সো আর্হেনিয়াস মতবাদ কি বলছিল মনে আছে? আর্হেনিয়াস মতবাদ বলছে যারা এইচ প্লাস ডোনেট করে, মানে যারা H3O প্লাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করে, যারা OH মাইনাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করে তারা অম্ল এবং ক্ষার। আর ব্রনস্টেড-লাউরি এসে বলছে যারা আমার কি বলে, যারা আমার জলীয় দ্রবণে বা যে কোনো দ্রবণে প্রোটন দান করে তারা হচ্ছে অম্ল, আর যারা যে কোনো দ্রবণে প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে কি ক্ষার। এতটুকু বুঝতে পারছি আমরা। তো আসো তার পার্সপেক্টিভ থেকে আমরা একটু জিনিসটাকে বোঝার ট্রাই করি। সে জিনিসটাকে এমনভাবে এক্সপ্লেন করছে, সে ফর এক্সাম্পল দেখি একটা, দেখো একটা এক্সাম্পল দেখি আমরা। তার এক্সাম্পলটা ছিল খুবই সিম্পল, যে ধরে নাও তোমার কাছে একটা বিক্রিয়া আছে এরকম, যেখানে তোমার NH3 অ্যামোনিয়া বিক্রিয়া করতেছে HCl এর সাথে। সে দেখলো এই বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে তোমার NH4 প্লাস আর Cl মাইনাস। সো তুমি যদি একটু এদের ট্রান্সফারটার উপর ফোকাস করো, এদের ট্রান্সফারটা দেখো যে আসলে কার থেকে কার ট্রান্সফার হয়েছে। তো তুমি এখান থেকে দেখতে পারবা যে এরকম হয়েছে, যে এই যে NH3 সে আমার কি করছে, সে আমার কিন্তু NH3 থেকে H প্লাস মানে গ্রহণ করছে। দেখো NH3 কি করছে, H প্লাস গ্রহণ করছে। সো আমরা এটাকে লিখতে পারি যে এটা H প্লাস অ্যাকসেপ্ট করছে একটা। সো যে H প্লাস অ্যাকসেপ্ট করে, তাহলে NH3 H প্লাস অ্যাকসেপ্ট করছে, এটাকে আমরা কি বলতে পারি বলো তো? এটাকে আমরা বলতে পারি তাহলে ভাই বেস, যে H প্লাস অ্যাকসেপ্ট করছে উইচ মিনস ও হচ্ছে একটা বেস। আবার সে আরেকটা জিনিস দেখালো, কি, সে একটা দেখাচ্ছে যে HCl হচ্ছে একটা অ্যাসিড। HCl অ্যাসিড কিভাবে? এই যে HCl সে আমার H প্লাস ডোনেট করছে, সে আমার কি করছে, H প্লাস ডোনেট করছে, সে আমার H প্লাস ডোনেট করলো। তো যারা H প্লাস ডোনেট করে তারা হচ্ছে অ্যাসিড, যারা H প্লাস অ্যাকসেপ্ট করে তারা হচ্ছে ক্ষার। সো আমরা বলতে পারি অ্যামোনিয়া একটা ক্ষার এবং HCl একটা অ্যাসিড, যেটা আমার আর্হেনিয়াস মতবাদ অনুযায়ীও বলা যায়। বাট এখানে সে একটা ইন্টারেস্টিং জিনিস এক্সট্রা বলছে, যে জিনিসটার জন্য ব্রনস্টেড-লাউরি ফেমাস হয়ে আছে। সে বলছে এই NH3 কিতে কনভার্ট হয়েছে, NH4 প্লাসে, এটাকে আমরা বলতে পারি কনজুগেটেড অ্যাসিড, আর এই Cl মাইনাসকে আমরা বলতে পারি কনজুগেটেড বেস। এই জিনিসটাকে আমরা একটু বোঝার ট্রাই করি। দেখো এখানে এই যে C.A, এটার আসলে ফুল ফর্মটা কি? এটাকে বলা হয় কনজুগেটেড অ্যাসিড বা অনুবন্ধী অম্ল। খেয়াল করে জিনিসটা, কনজুগেটেড অ্যাসিড বা এটাকে আমরা বলি অনুবন্ধী অম্ল। ওকে, সো অনুবন্ধী অম্ল জিনিসটা আসলে কি, এটাকে একটু সংজ্ঞায়িত করা লাগবে আমাদের। অনুবন্ধী অম্ল জিনিসটা কি, এটাকে আমাদের একটু সংজ্ঞায়িত করতে হবে। আসো এটাকে আমরা একটু সংজ্ঞায়িত করার ট্রাই করি। সো অনুবন্ধী অম্ল সংজ্ঞাটা সে এমনভাবে দেওয়ার ট্রাই করছে, যে আমি যদি সংজ্ঞাটা লিখি, দেখো এখান থেকে লিখি যে ক্ষার, অনুবন্ধী অম্ল সংজ্ঞাটা সে হয়েছে ক্ষার H প্লাস গ্রহণের পর, ক্ষার H প্লাস গ্রহণের পর যে যৌগে রূপান্তরিত হয়, ক্ষার H প্লাস গ্রহণের পর যে যৌগে রূপান্তরিত হয়, সেটাকে আমরা বলতে পারি কি, সেটাকে আমরা বলতে পারি কনজুগেটেড অ্যাসিড। এখন সেমভাবে আমরা ভাইয়া কনজুগেটেড বেসকেও সংজ্ঞায়িত করতে পারি। দেখো সেমভাবে আমরা কনজুগেটেড বেসকেও সংজ্ঞায়িত করতে পারি, যে এখান থেকে আমরা আসো, হ্যাঁ জাস্ট আমরা লক করা আছে, ওকে আমাদের স্লাইড লক করা আছে, তো প্যারা না এটা নিয়ে। আচ্ছা, সো কনজুগেটেড অ্যাসিড বুঝলাম, সেম অ্যাজ মনে করো আমরা এটাকে কনজুগেটেড বেস চিন্তা করি। সো কনজুগেটেড বেস হলে কী হবে বলো তো ভাইয়া? তো আমরা জাস্ট ওটাকে নামটাকে পরিবর্তন করে লিখে দিই যে ভাইয়া C.B, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, কনজুগেটেড বেস। কনজুগেটেড বেস মানে কি, অনুবন্ধী ক্ষার। কনজুগেটেড বেস মানে হচ্ছে ভাইয়া অনুবন্ধী ক্ষার। সো আমরা আসো এটাকে লিখে ফেলি। সো আমাদের এটা হচ্ছে অনুবন্ধী ক্ষার। তাহলে অনুবন্ধী ক্ষারের সংজ্ঞাটা কী হবে? অনুবন্ধী ক্ষারের সংজ্ঞাটা হচ্ছে অ্যাসিড H প্লাস গ্রহণের পর যে যৌগে রূপান্তর হয়। সো এটা কি, এটা হচ্ছে যে অ্যাসিড H প্লাস দানের পর। সো আমরা আসো এটা লিখে ফেলি যে অ্যাসিড
এইচ প্লাস দানের পর যে যৌগে রূপান্তরিত হয়। তাহলে আসলে আমরা যে পুরো জিনিসটা একবার একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে ভাইয়া এখানে খেয়াল করি আমরা যে এক্সাম্পলটা কি NH3HCl, এরা ডোনেট এক্সপ্লেন করতেছি আমরা। সো আমরা করলাম কি, দেখো আমরা করলাম কি, এই যে আমাদের এই যে খুবই সিম্পল এটা আছে যে NH3 কি করছে, NH3 তোমার ভাইয়া একটা H প্লাস ডোনেট করছে, আর সরি একটা H প্লাস অ্যাকসেপ্ট করছে, H প্লাস অ্যাকসেপ্ট করে NH4 প্লাসে কনভার্ট হয়েছে। তাহলে ভাইয়া NH3 হচ্ছে কি বেস, কারণ ও H প্লাস অ্যাকসেপ্ট করছে। আর ভাইয়া বেস H প্লাস অ্যাকসেপ্ট করার পর যে যৌগে রূপান্তর হয় সেটাকে আমরা বলি কনজুগেটেড অ্যাসিড। অন দ্য আদার হ্যান্ড HCl হচ্ছে অ্যাসিড, এবং অ্যাসিড H প্লাস ডোনেট করার পর যে যৌগে রূপান্তর হয় মানে Cl মাইনাস, সেই Cl মাইনাস যৌগটা কি, Cl মাইনাস যৌগটা হচ্ছে ওর কনজুগেটেড বেস। আই হোপ কনজুগেটেড অ্যাসিড বেসের কনসেপ্টটাকে আমরা সুন্দরভাবে বুঝতে পারছি ভাইয়া। এবং নিচে সংজ্ঞাও দেওয়া আছে আমাদের, ওকে, নিচে আমাদের সংজ্ঞা আকারেও সুন্দর মতো দেওয়া আছে জিনিসটা, যে কনজুগেটেড অ্যাসিড কি, কনজুগেটেড ক্ষার কি। এখন আসলে আমরা জিনিসটাকে আরেকটু ডিটেলসে বোঝার ট্রাই করবো আমরা, ওকে। আমরা কনজুগেটেড অ্যাসিড বেসকে আরেকটু ডিটেলসে বোঝার ট্রাই করবো। তো আসো বোঝার ট্রাই করি আমরা জিনিসটাকে। ফার্স্ট অফ অল এই কনজুগেটেড কাহিনীটা কীভাবে আসতে পারে সেটা দেখো। এই কনজুগেটেড অ্যাসিড দ্বারা আমরা অনেক কিছু ব্যাখ্যা করতে পারি, এই যে যেটাকে আমরা বলতে পারি ব্রোনস্টেড-লাউরি মতবাদের সাফল্য বলা যায়, কাইন্ড অফ ব্রোনস্টেড-লাউরি মতবাদের সাফল্য বলতে পারো তুমি এটাকে। সো ফার্স্ট অফ অল দেখো, তুমি এর মাধ্যমে অ্যামফোটেরিক যৌগগুলোর সম্বন্ধে আলোচনা করতে পারো। অ্যামফোটেরিক অথবা উভধর্মী, আমাদের কিছু অ্যামফোটেরিক বা কিছু উভধর্মী যৌগ থাকে, এই উভধর্মী যৌগগুলোর এক্সপ্লেনেশন তুমি এভাবে দিতে পারো। উভধর্মী যৌগগুলো কীভাবে এক্সপ্লেন করা যায় একটু খেয়াল করি আমরা, দেখো। সো আমি এক্সাম্পল হিসেবে কাকে নিব, আমি এক্সাম্পল হিসেবে নিলাম মনে করো পানি। দেখো পানি খুবই পানি ভালো একটা এক্সাম্পল। দেখো পানিকে তুমি যখন HF এর সাথে বিক্রিয়া করো, দেখো দুইটা বিক্রিয়া দেখাবো আমরা। পানির সাথে তুমি HF বিক্রিয়া করালা, পানি কি হলো, দেখো পানি হয়ে গেল H3O প্লাস আর F মাইনাস। একটু খেয়াল করি ভাই এই বিক্রিয়াটায়, এই বিক্রিয়াটা খেয়াল করি, এটাকে 1 নম্বর বিক্রিয়া দিই আমরা, চলো 1 নম্বর বিক্রিয়াটা খেয়াল করি। সো দেখো ভাই 1 নম্বর বিক্রিয়াটা আমাদের পানি হচ্ছে কি, পানি H প্লাস গ্রহণ করছে, হুইচ মিনস ওয়াটার ইজ আ বেস, ভালো কথা। আর HF কি, HF H প্লাস ডোনেট করছে, সো HF হচ্ছে একটা অ্যাসিড। আর তুমি বলতে পারো যেহেতু H2O বেস তাহলে H3O প্লাস হচ্ছে কনজুগেটেড অ্যাসিড, আর HF যেহেতু অ্যাসিড F মাইনাস হচ্ছে কনজুগেটেড বেস। ওটা আর আমরা না লিখলাম, ওটা আমাদের বদার হওয়ার বিষয় না। আমাদের বদল হওয়ার বিষয় হচ্ছে এই বিক্রিয়ার সাথে সাথে আমরা আরেকটা বিক্রিয়া লিখবো, সে আরেকটা বিক্রিয়া নিয়ে একটু ফোকাস করার কাহিনী আমাদের। আরেকটা বিক্রিয়া লিখলাম যে সেম পানি, বাট এবার বিক্রিয়া করব মনে করো HSO4 মাইনাসের সাথে, HSO4 মাইনাস আয়নটার সাথে আমরা বিক্রিয়া করবো, ওকে। তো HSO4 মাইনাস আয়নটার সাথে বিক্রিয়া করার সময় আমরা দেখলাম পানিটা তোমার OH মাইনাসে কনভার্ট হয়, উল্টা লিখছি, এটা নর্মাল লিখি আমরা, H2O থেকে OH মাইনাস হয়ে গেল, আর HSO4 মাইনাসটা H2SO4 এ কনভার্ট হলো, ওকে। তো এখন একটু খেয়াল করো তুমি এই বিক্রিয়াটায়, এই বিক্রিয়াটা থেকে তুমি যদি একটু তাকাও ভাইয়া, তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, পানি H প্লাস ডোনেট করছে, হুইচ মিনস পানি এখানে কি, পানি এখানে হচ্ছে ভাইয়া অ্যাসিড, ওকে ভাইয়া ঠিক আছে, এটা অ্যাসিড আর OH প্লাস গ্রহণ করছে, ও হচ্ছে বেস। আর কে কনজুগেটেড অ্যাসিড কে কনজুগেটেড বেস সেটা তো আমরা ভাইয়া বুঝতেই পারতেছি। সমস্যা কি ভাইয়া, সমস্যা হচ্ছে তুমি 1 এবং 2 নম্বর বিক্রিয়াটার দিকে তাকাও একসাথে, তুমি একসাথে বিক্রিয়া 1 এবং বিক্রিয়া 2 এর দিকে তাকাও এবং এই সেগমেন্টটার দিকে একটু তাকাও। বিক্রিয়া 1-এ পানি হচ্ছে বেইজের ন্যায় বিহেভ করছে, বিক্রিয়া 2-তে পানি অ্যাসিডের ন্যায় বিহেভ করছে। তাহলে কোশ্চেন হচ্ছে পানি আসলে কি, পানি কি তাহলে অ্যাসিড নাকি পানি আসলে ক্ষার? এখানে কোশ্চেনটা যে ভাইয়া পানি কিন্তু তাহলে ভাইয়া অ্যাসিডের সাথেও বিক্রিয়া করতে পারে, আর যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন ও ক্ষার। পানি যখন ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন ও অ্যাসিড। তাহলে পানি উভধর্মী, পানি অ্যাসিড ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করতে পারে, এই টাইপের যৌগকে আমরা বলি উভধর্মী, যারা ভাইয়া অ্যাসিড ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করতে পারে। এরকম কে কে আছে দেখো একটু, এরকম আরেকটা যৌগ আছে, তোমাকে আরেকটা যৌগ সম্বন্ধে দেখাই দিই, যেমন মনে করো Al2O3। তাহলে আমরা এখান থেকে আমরা আসলে কি ডিসিশন আসতে পারি, এখান থেকে আমরা আসলে ডিসিশন কি আসি, আমরা ডিসিশন আসতে পারি যে ভাইয়া পানি হচ্ছে ভাইয়া উভধর্মী, পানি কি ভাইয়া উভধর্মী। আই হোপ বুঝতে পারছি আমরা এটা, যে পানি হচ্ছে ভাইয়া উভধর্মী, এটা আমরা এখান থেকে আইডিয়া নিতে পারি। ক্লিয়ার হয়ে গেছে আমরা। এরকম ভাইয়া আর কি কি হওয়া পসিবল, এরকম আরেকটা যৌগ হওয়া পসিবল। আসলে তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই। তো মনে করো ভাইয়া Al2O3, তোমরা এটা জানো Al2O3 যখন আমার HCl এর সাথে বিক্রিয়া করে তখন ও কি উৎপন্ন করে, তখন ও উৎপন্ন করে AlCl3 প্লাস H2O, হুইচ মিনস ও কি একটা
এখানেও কোন প্রপার্টি দেখাচ্ছে নিজেরাই লিখে ফেলে আসো। এখানে যেহেতু HCl এর সাথে বিক্রিয়া করছে তাহলে ভাইয়া এখানে Al2O3 ভাইয়া বেজ হিসেবে বিহেভ করছে। আবার ভাইয়া তুমি যদি আরেকটা বিক্রিয়া দেখো যে তোমার Al2O3 তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে NaAlO2 উৎপন্ন হয়, সাথে তোমার পানি উৎপন্ন হয়। তাহলে ভাইয়া এই বিক্রিয়াটা যখন ও দিচ্ছে তখন ও ক্ষারের সাথে বিক্রিয়া করতেছে, তখন ও অ্যাসিড হিসেবে বিহেভ করতেছে। তাহলে ভাইয়া আমরা এখান থেকে কি বলতে পারি বলো তো? আমরা এখান থেকে তাহলে কি বলতে পারি? আমরা এখান থেকে আরেকটা ডিসিশন দিতে পারি না যে ভাইয়া আপনার Al2O3 এটাও কি একটা, এটা হচ্ছে একটা উভধর্মী। তবে এরকম অনেক উভধর্মী যৌগ আছে, সেগুলো আমরা আরও আমাদের জার্নিতে আরও সামনে দেখব। যখন আরও সামনে যাব আমরা এই উভধর্মী যৌগগুলোকে আমরা আরও এক্সপ্লোর করার ট্রাই করবো আমাদের জার্নিতে। আসলে সামনে আগে আরেকটু তোমাকে আরেকটা জিনিস একটু বোঝাই, সেটা হচ্ছে যে উভধর্মী আয়ন সম্বন্ধে একটু তোমার আইডিয়া রাখা উচিত এখান থেকে। ওকে, উভধর্মী আয়ন সম্বন্ধে একটু তোমার আইডিয়া রাখতে হবে, না তুমি এখান থেকে একটু পিছিয়ে পড়ো। ওকে, একটা কাজ করি, এটাকে আমি একটু উপরের দিকে উঠে এইটাকে একটু সরাই দিই সামনের দিকে, সে জায়গা বেড়ে যাবে, সমস্যা নেই। সো আসো আমরা এখন একটু আরেকটা ইউনিক জিনিস নিয়ে আলোচনা করবো। সেই ইউনিক জিনিসটাকে সেটা হচ্ছে উভধর্মী আয়নস নিয়ে আলোচনা করবো একটু। সো আসো আমরা একটু পলিহাইড্রক্সি অ্যাসিডের ক্ষেত্রে এটা দেখে আসি। সো মনে রাখবে এটা শুধু পলিহাইড্রক্সি অ্যাসিডের ক্ষেত্রেই হয়। পলি অ্যাসিড, পলিহাইড্রক্সি অ্যাসিডগুলো কীভাবে ওয়ার্কআউট করে আমরা সেটা বোঝার ট্রাই করবো একটু। আসো তো আসলে ভাই পলিহাইড্রক্সি অ্যাসিড কারা, তোমার তাকে বুঝতে হবে যে ভাই পলিহাইড্রক্সি অ্যাসিড কারা। নামটা বললেন বা এটা কি? পলিহাইড্রক্সি অ্যাসিড হচ্ছে যাদের কাছে একাধিক H+ ডোনেট করার অ্যাবিলিটি আছে। যেমন একটু আগে আমি যখন আরহেনিয়াস মতবাদ পড়াইছিলাম সেখানে দেখছি H3O+ 3টা H+ ডোনেট করতে পারে, H2SO4 2টা H+ ডোনেট করতে পারে। এদেরকে বলা হয় পলিহাইড্রক্সি অ্যাসিড, যারা ভাইয়া একের অধিক H+ ডোনেট করতে পারে। তো এদের ক্ষেত্রে সমস্যাটা কি দেখো, সমস্যাটা না এদের ক্ষেত্রে ভাইয়া থিওরিটা একটু ডিফারেন্ট। থিওরিটা হচ্ছে ভাই দেখো, মনে করো ভাই H2SO4, আগে আমি সিম্পলটা দিয়ে দেখাই। H2SO4 একটা H+ ডোনেট করলো, ওকে ভাইয়া H2SO4 একটা H+ ডোনেট করে কি হতে পারে বলো তো? একটা H+ ডোনেট করলে ভাইয়া ও হয়ে গেল HSO4-। খুবই ভালো কথা। এই HSO4 আর একটা H+ ডোনেট করলো, ডোনেট করে হয়ে গেল ভাইয়া SO4-। একদম সিম্পল কথাবার্তা ভাইয়া। উল্টা প্রসেসটাও পসিবল না বলো? SO4-, সে আমার একটা H+ অ্যাকসেপ্ট করতে পারে, সে আমার একটা H+ অ্যাকসেপ্ট করতে পারে, একটা H+ অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে HSO4-। আবার HSO4-, সে আমার আরেকটা H+ অ্যাকসেপ্ট করতে পারে, সে আমার আরেকটা H+ অ্যাকসেপ্ট করে কি হয়ে যাবে? H2SO4 হয়ে যাবে না? হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ, খুবই ভালো কথা, হয়ে যাবে। তাহলে ও হচ্ছে একটা পলিহাইড্রক্সি অ্যাসিড যে আমার একের অধিক H+ ডোনেট করার ক্যাপাবিলিটি রাখে। সমস্যাটা কি এখানে ভাইয়া, বা লাভটা কি এখানে? অ্যান্সার হচ্ছে ভাই একটু দেখো H2SO4 এর দিকে তাকাও, সে আমার কখনো H+ অ্যাকসেপ্ট করবে বলো তো? সে কখনো H+ অ্যাকসেপ্ট করবে না, সে কখনো নেভার অ্যাকসেপ্টস H+, সে আমার নেভার অ্যাকসেপ্ট H+। তো আমার H2SO4 কখনো H+ অ্যাকসেপ্ট করবে না, তাহলে যে কখনো H+ অ্যাকসেপ্ট করবে সে আমার কি হবে বলো তো? সে কিন্তু অলওয়েজ অ্যাসিড হবে, সে আমার অলওয়েজ কি হবে? ও হচ্ছে ভাই অলওয়েজ অ্যাসিড। তাহলে ও ভাইয়া অলওয়েজ অ্যাসিড, ও কখনো ক্ষার হিসেবে বিহেভ করবে না। অন দ্য আদার হ্যান্ড একটু এই পাশে আসি তো আমরা, আসো তো এই পাশে SO4-, সে কখনো H+ ডোনেট করতে পারবো? কারণ তবে H+ না, ডোনেট করবে কিভাবে? সে হচ্ছে নেভার ডোনেটস OH-, সে দেখো নেভার ডোনেট H+। তো সে কখনো H+ ডোনেট করবে না। এক লাইন লেখার ট্রাই করি একটু, জায়গা বেঁচে যাবে, ম্যানেজমেন্ট ভালো হবে। সে কখনো H+ ডোনেট করে না, তাহলে যে কখনো H+ ডোনেট করে সে আমার কি হয়? সে তো আমার অলওয়েজ বেস। এই যোগটা কি তাহলে? অলওয়েজ বেস। বুঝতে পারলাম ভাই? তাহলে দেখো H2SO4 অলওয়েজ অ্যাসিড, SO4-, অলওয়েজ বেস। ঝামেলা হবে মাঝখানের জনকে নিয়ে। কথা হচ্ছে ভাই HSO4-, সে তো ভাইয়া H+ ডোনেটও করতে পারে, H+ অ্যাকসেপ্টও করতে পারে। এর নিয়ে আমি কই যাই দেখো, অলসো অ্যাকসেপ্ট H+ and
ডোনেট H প্লাস। তাহলে ভাইয়া OH HSO4 মাইনাস একই সাথে H প্লাস ডোনেটও করে, H প্লাস অ্যাকসেপ্টও করে। ওকে তুমি কি বলতে পারবে? দেখো ও যখন H প্লাস ডোনেট করবে তখন ও কি, ও হচ্ছে অ্যাম্ফোটেরিক। খেয়াল করো এই যে মাঝখানের আয়নগুলো হচ্ছে অ্যাম্ফোটেরিক, এই আয়নগুলো আমরা কিন্তু অ্যাম্ফোটেরিক। তো এই যা খেয়াল করতে হবে, এটা হচ্ছে আমার অ্যাম্ফোটেরিক। সো বুঝতে পারছো, এটা আমার অ্যাম্ফোটেরিক। যে ভাইয়া আপনার পলিহাইড্রক্সি অ্যাসিডগুলোর ক্ষেত্রে এই কাহিনীটা হয়। দেখো পলিহাইড্রক্সি অ্যাসিডের মাঝখানের আয়নগুলো অ্যাম্ফোটেরিক হয়। H2SO4 ওর ক্ষেত্রে ভাইয়া একদম কর্নারে H2SO4 ও হচ্ছে অলওয়েজ অ্যাসিড, SO4 2- ও অলওয়েজ বেস। কারণ H2SO4 অলওয়েজ ডোনেট করবে আর SO4 2- অলওয়েজ H প্লাস অ্যাকসেপ্ট করবে অ্যাকর্ডিং টু ব্রনস্টেড-লাউরি মতবাদ। ওকে, বাট মাঝখানের HSO4 মাইনাস আয়নটা, মাঝখানের এই HSO4 মাইনাস আয়নটা সে কিন্তু ভাইয়া একই সাথে H প্লাস অ্যাকসেপ্টও করতে পারে, H প্লাস ডোনেটও করতে পারে। সো ও হবে অ্যাম্ফোটেরিক। এখান থেকে ভাই একটা এমসিকিউ আসে, আমি তোমাকে লিখে দেখো, এখান থেকে তুমি একটা এমসিকিউ কমন পাবা। এখান থেকে ডিফারেন্ট বোর্ড পরীক্ষায় বলো, ডিফারেন্ট অ্যাডমিশন পরীক্ষায় বলো, বা ডিফারেন্ট কলেজের পরীক্ষায় বলো, তোমার যে কোনো পরীক্ষায় এটা চলে আসতে পারে যে ভাইয়া কোশ্চেনটা এরকম হয় যে HSO4 মাইনাস এর অনুবন্ধী অম্ল ও ক্ষার কোনটি? কোশ্চেনটা বুঝতে পারছি? কোশ্চেনটা হচ্ছে ভাইয়া HSO4 মাইনাস এর অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষার আসলে কোনটা হবে সেটা নিয়ে। ওকে, এইটা খুবই সুন্দর একটা কোশ্চেন। সো এই কোশ্চেনটা নিয়ে আমরা একটু ডিল করার ট্রাই করে আসো যে ভাইয়া HSO4 মাইনাসের অনুবন্ধী অম্লকে, অনুবন্ধী ক্ষারকে। যখন এই কোশ্চেনটা নিয়ে ডিল করবো তোমার মাথায় আগে একটা জিনিস থাকতে হবে, যে ভাইয়া তুমি কার অনুবন্ধী অ্যাসিড ক্ষার বের করতেছো? একটা অ্যাম্ফোটেরিকের। HSO4 মাইনাস কিন্তু একটা অ্যাম্ফোটেরিক ভাইয়া, ও অ্যাসিডও হতে পারে, ক্ষারও হতে পারে, তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। দেখো যখন তুমি বলতেছো অনুবন্ধী অম্ল, বলতেছো, তাহলে দেখো তাহলে HSO4 মাইনাস, খেয়াল করো কিন্তু HSO4 মাইনাস ওর অনুবন্ধী অম্ল হওয়ার জন্য তাহলে ও কি হতে হবে? ও ক্ষার হতে হবে না? তাহলে ও যখন বেস তখন ও হচ্ছে অনুবন্ধী অম্ল। আচ্ছা আমি এটাকে মাঝখানে লিখি, তাহলে জিনিসটা ব্যালেন্স হবে। দেখো HSO4 মাইনাস, তাহলে ভাইয়া ও যখন তোমার একটা H প্লাস ডোনেট করবে, তখন ও নিজে কি? তখন ও নিজে হচ্ছে অ্যাসিড, তখন ও ভাইয়া নিজে অ্যাসিড। তো ওর অনুবন্ধী ক্ষারটা কি তাহলে? ওর অনুবন্ধী ক্ষার হবে তাহলে ভাইয়া SO4 2-। বুঝতে পারছি ভাইয়া যে ওর অনুবন্ধী ক্ষার মানে কি? ও নিজে অম্ল, তাহলে ও অম্ল কি করে? H প্লাস ডোনেট করে, তাহলে ওর অনুবন্ধী ক্ষার হবে ভাইয়া SO4 2-। তাহলে এটা হচ্ছে ওর কনজুগেটেড বেস। বুঝতে পারছি, এটা হচ্ছে ওর কনজুগেটেড বেস। আবার ভাইয়া অন দ্য আদার হ্যান্ড ওর অনুবন্ধী বেস, তা দেখো ওর অনুবন্ধী বেস, ও যখন আমার বেস হিসেবে বিহেভ করবে, ও যখন ক্ষার হিসেবে বিহেভ করবে তখন ও কি করবে? H প্লাস অ্যাকসেপ্ট করবে, তখন ও আমার ভাইয়া H প্লাস অ্যাকসেপ্ট করবে। ও যখন H প্লাস অ্যাকসেপ্ট করবে তখন ও কি হয়? H2SO4। তাহলে ভাইয়া এটা হবে ওর কি? কনজুগেটেড অ্যাসিড। বুঝতে পারছো? তাহলে ভাইয়া কনজুগেটেড অ্যাসিড এবং ক্ষারের কনসেপ্টটা আই গেস বুঝতে পারছি আমরা। ওকে, এখান থেকে তোমাকে আমি একটা শর্টকাট বলে দিতে পারি, আসলে তোমাকে আমি একটা শর্টকাট বলে দিই এখান থেকে, যে এই কোশ্চেনটার একটা শর্টকাট বলা যায়, সেটা হচ্ছে ভাবে শর্টকাটটা কি খেয়াল করো। যখন তোমাকে বলবে কনজুগেটেড অ্যাসিড বের করতে, তুমি দেখো কনজুগেটেড অ্যাসিডের সাথে ওর কানেকশনটা কি মনে রাখবে। যখনই তোমাকে কনজুগেটেড অ্যাসিড চাইবে, মানে যে কারো কনজুগেটেড অ্যাসিড চাইবে, একটা H যোগ করে দিবা, অ্যাড H। ওকে, একটা H প্লাস অ্যাড করে দেবা। যেমন এই যে ওর কনজুগেটেড অ্যাসিড চাইছে না, তাহলে একটা H যোগ করে দাও, তাহলে কি হয়? H2SO4। আবার ভাইয়া তোমাকে যখন কনজুগেটেড বেস চাবে, রিমুভ 1H প্লাস, রিমুভ H প্লাস। এই যে কনজুগেটেড বেস চেয়েছে ভাই, একটা H রিমুভ করে দিই, তাহলে HSO4 মাইনাস একটা H সরাই দিলাম, SO4 2-। সিম্পল ভাইয়া। এভাবে ভাইয়া ব্রনস্টেড-লাউরি তোমার এই জিনিসগুলোকে এক্সপ্লেন করতে পারে। সেটা হচ্ছে ব্রনস্টেড-লাউরির মতবাদ অনুযায়ী কে অম্ল, কে ক্ষার, ওর অনুবন্ধী অ্যাসিড ক্ষারের এই সিকোয়েন্সগুলো, এগুলো আমরা সবাই বের করতে পারি। আসো ভাইয়া তোমাকে একটা জিনিস দেখে এখানে, তো কাইন্ড অফ হচ্ছে কি যে এখন এই জিনিসটা কি আসলে, ছকটা মুখস্থ করা লাগবে না, বাট ছকটা তুমি দেখে রাখো আসলে কি হয় এখানে হচ্ছে ভাই দেখো সকল অ্যাসিডের সবলতা তুলনা করলে একটা ছক তৈরি করা যায়। ছকটা কি যে তোমাকে একটা জিনিস মনে রাখবে, এখান থেকে আরেকটা কনসেপ্ট আসে। এই কনসেপ্টটা আসলে কি দেখো, এই কনসেপ্ট হচ্ছে ভাইয়া যে অনুবন্ধী অ্যাসিড ক্ষারের কনসেপ্ট, যে ভাইয়া একটা অ্যাসিড যত স্ট্রং হবে তার অনুবন্ধী ক্ষার ততটাই উইক হবে। সো এই জিনিসটা মনে রাখবা
এই জিনিসটা আমি তোমাকে একটু বলে দিই, এখানে লিখে রাখো যে ভাইয়া একটা অ্যাসিড যত স্ট্রং হবে, তার অনুবন্ধী ক্ষার ততই উইক হবে। মানে উল্টা কানেকশন, একটা অ্যাসিড যত স্ট্রং তার অনুবন্ধী ক্ষার ততটাই উইক। এটা হচ্ছে ফার্স্ট কথা। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কথা। আর এটার ভাইস ভার্সাটা তুমি বলতে পারো যে ক্ষারের ক্ষেত্রে বলে দিই, এটা ভাইস ভার্সাটা যে তোমার বেজ, যে তোমার একটা ক্ষার যত দুর্বল হবে, তার অনুবন্ধী অম্ল ততই শক্তিশালী হবে। আই হোপ বুঝতে পারছো জিনিসটা। একটা অ্যাসিড যত স্ট্রং তার অনুবন্ধী ক্ষার ততটাই উইক, আর একটা ক্ষার যতটা উইক তার অনুবন্ধী অ্যাসিড ততটাই স্ট্রং। এর ভিত্তিতে আমরা এই সিকোয়েন্সটা বানাইছি। একটু দেখি সরে যাই, দেখো তোমরা যে দেখো ভাইয়া HClO4 ভাইয়া সব থেকে স্ট্রং অ্যাসিড, তাহলে ভাইয়া ওর ক্ষারটা দেখছো সব থেকে উইক, এই যে সব থেকে দুর্বল ক্ষার। আবার দেখো ভাইয়া HS- সব থেকে দুর্বল অ্যাসিড, ওর ক্ষারটা দেখো SO4S2- সব থেকে শক্তিশালী ক্ষার। সো এই সিকোয়েন্সটা তোমার পরীক্ষায় লাগতে পারে। তো আমি একটু সরে যাই বোর্ড থেকে, তোমরা চাইলে কেউ স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা চাইলে এটা নোট করে রাখতে পারো। এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। এখান থেকে তোমাকে সার্টেন যৌগ দিয়ে বলবে এদেরকে সিকোয়েন্স অনুযায়ী সাজাও। এটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। তো আমি বলে রেখে এটাকে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার সিকোয়েন্সিং আসতে পারে, যে নিচে তোমাকে 3টা বা 4টা যৌগ দিয়ে বলবে এদের অম্লত্বের ক্রম অনুযায়ী সাজাও বা ক্ষারত্বের ক্রম অনুযায়ী সাজাও, তখন আমাদের এটা কাজে লাগতে পারে। ওকে, সো আমরা চলে আসছি আমাদের থার্ড মতবাদ, যেটা হচ্ছে অম্ল ক্ষারের লুইস মতবাদ। তো আসো ভাই আমাদের আলোচনায় আমরা থার্ড পার্টে চলে আসি, যে লুইস মতবাদ অনুযায়ী। সো লুইস নিয়ে আমাদের অনেক আলোচনা হবে, অ্যান্ড লুইসটা আসলে তোমাকে অ্যাসিড ক্ষার মতবাদে পূর্ণাঙ্গতা প্রদান করবে। সো আমরা সেম অ্যাজ আগে বোঝার চেষ্টা করবো যে লুইস মতবাদ আমাদেরকে কি বোঝানোর ট্রাই করছে। যে ভাইয়া লুইস মতবাদ অনুযায়ী আমরা কি বলতে পারি? লুইস মতবাদ অনুযায়ী বিজ্ঞানী লুইস বলছে এরকম যে অম্ল কারা, দেখো লুইস মতবাদ অনুযায়ী অম্ল বা অ্যাসিড কারা, যারা দেখো আর্হেনিয়াস আর ব্রোনস্টেড। এখন কথা হচ্ছে ব্রোনস্টেড লাউরির মতবাদে কিছু সীমাবদ্ধতা আছে। ব্রোনস্টেড লাউরি সব কিছু এক্সপ্লেন করতে পারে না। যেমন আর্হেনিয়াসের যে একটা সমস্যা ছিল মনে আছে, যে ভাইয়া ওই যে অক্সাইডের ক্ষেত্রে অম্লত্ব ক্ষারত্ব ব্যাখ্যা করা যায় না, ব্রোনস্টেডের ক্ষেত্রেও ভাইয়া অক্সাইডের ক্ষেত্রে অম্লত্ব ক্ষারত্ব ব্যাখ্যা করা যায় না। তো লুইস চিন্তা করলো যে H+ প্রোটন OH- চিন্তায় না যায়, রাদার বেটার কিছু এক্সপ্লেন করার ট্রাই করে। সে বলল যারা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে, বা মুক্তজ ইলেকট্রন গ্রহণ করে, তারা হচ্ছে অম্ল বা অ্যাসিড। আর ক্ষার কারা? ক্ষার হচ্ছে যারা লোন পেয়ার ইলেকট্রন বা মুক্তজোর ইলেকট্রন ত্যাগ করে। ওকে, যারা লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তারা হচ্ছে কি অ্যাসিড, আর যারা লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করে তারা হচ্ছে ক্ষার। সো এই জিনিসটা একটু তোমাকে বুঝতে হবে। জিনিসটা এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করে। আসো এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করে এটাকে। একটা এক্সাম্পল বা 2-3টা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে জিনিসটাকে। আমরা অনেকগুলো এক্সাম্পলের আলোকে দেখার ট্রাই করবো জিনিসটাকে। তো আসো ফার্স্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করি, সেটা খুবই সিম্পলভাবে প্রথম বিক্রিয়াটার ক্ষেত্রে দিয়ে আমরা বোঝানোর ট্রাই করতে পারি। সেটা হচ্ছে ভাইয়া, মনে করো ভাইয়া এরকম একটা যৌগ আছে, যে তোমাকে মনে করো আমাদের পরিচিত একটা যৌগই দেখি, অ্যামোনিয়া।
সো অ্যামোনিয়ার সাথে HCl বিক্রিয়া করে হয়ে যায় তোমার NH4Cl। ওকে, তো একটু খেয়াল করবে এখানে NH3 ওর কাছে লোন পেয়ার ইলেকট্রন আছে না, এই লোন পেয়ার ইলেকট্রন কাকে ডোনেট করছে, এই লোন পেয়ার ইলেকট্রনটাই ও এই Cl মাইনাসকে ডোনেট করছে না ভাইয়া, এই লোন পেয়ার ইলেকট্রনটাই ও Cl মাইনাসকে ডোনেট করছে, অ্যাজ আ রেজাল্ট যৌগটা এভাবে ফর্ম হয়েছে, বা H প্লাসকে ডোনেট করছে। সো এখানে দেখো এখানে লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করছে কি NH3। সো NH3 হচ্ছে তোমার লোন পেয়ার ইলেকট্রন ডোনেটর। ওকে, NH3 হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন ডোনেটর। সো NH3 যদি লোন পেয়ার ইলেকট্রন ডোনেটর হয় তাহলে আমরা NH3 কে কি বলতে পারি, NH3 কে আমরা বলতে পারি না যে ভাইয়া এটা হচ্ছে একটা বেস, আর লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে কি HCl, তাহলে HCl কে আমরা কি বলতে পারি ভাইয়া অ্যাসিড। সো সেম ভাইয়া, যে লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করবে সে হচ্ছে ভাইয়া বেস, আর যে অ্যাকসেপ্ট করবে সে হচ্ছে অ্যাসিড। আসো আরেকটা এক্সাম্পল দেখানোর ট্রাই করি। মনে করো ভাইয়া তোমার কাছে NH3 আছে আর ভাইয়া BF3 আছে, তো কম্পাউন্ডটা কীভাবে ফর্ম হয়, কম্পাউন্ডটা ফর্ম হয় ভাইয়া এভাবে, এই দেখো NH3, এই হচ্ছে ভাইয়া NH3, নাইট্রোজেনের কাছে 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে, সেই 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন সে কাকে ডোনেট করে, সে ডোনেট করে BF3 কে। আমি অ্যারোটা অন্য কালারে দেওয়ার ট্রাই করি একটু, এই লোন পেয়ার ইলেকট্রনটা ও ব্রোমিনকে ডোনেট করে। সো যখন ব্রোমিনকে ডোনেট করে, সো আমরা কি বলতে পারি, লোন পেয়ার ডোনেট করছে কে NH3। সো NH3 কি আমাদের, NH3 হচ্ছে আমাদের বেস, আর BF3 কি, BF3 হচ্ছে আমাদের অ্যাসিড। বুঝতে পারছি ভাইয়া? ইভেন শুধুমাত্র এটাও না, জটিল যৌগের ক্ষেত্রে এটা এক্সপ্লেন করা যায়। দেখো জটিল যৌগের ক্ষেত্রে এই জিনিসগুলো এক্সপ্লেন করা যায়। যেমন ভাইয়া জটিল যৌগের ক্ষেত্রে একটু খেয়াল করি আমরা, 3 নাম্বার এক্সাম্পল দেখো তোমার এই যে Fe2+, Fe2+-এর সাথে যখন 6টা সায়ানাইড মাইনাস বিক্রিয়া করতে আসে তখন তোমার কি হয়, FeCN6 4-, এটা হয় না ভাইয়া? হ্যাঁ, তাহলে এখানে দেখো ভাই এখানে সায়ানাইড হচ্ছে কি লিগ্যান্ড, সায়ানাইড হচ্ছে লিগ্যান্ড, ওর কাছে লোন পেয়ার ইলেকট্রন আছে। তাহলে ভাইয়া সায়ানাইডকে আমরা এখানে কি বলতে পারি, সায়ানাইডকে আমরা বলতে পারি ভাইয়া ও হচ্ছে একটা বেস, আর সায়ানাইডের যে ইলেকট্রন সেটা ডোনেট করছে কি Fe2+, তাহলে Fe2+কে আমরা কি বলতে পারি, Fe2+কে আমরা অ্যাসিড বলতে পারি। তাহলে ভাইয়া তুমি বলো তো একটু যে আসলে আমাদের লুইস মতবাদের সাফল্য কোথায়, লুইস মতবাদের সাফল্য কিন্তু অনেক জায়গায়। দেখো তুমি জটিল যৌগের ক্ষেত্রে কিন্তু এক্সপ্লেন করতে পারো ভাই, আমি একটু লিখে দিই পাশাপাশি যে আসলে ওর সাফল্যটা কোথায় কোথায় পেয়েছিল সে আসলে এই এক্সাম্পলটার ক্ষেত্রে একটু খেয়াল করো। এই এক্সাম্পলটা হচ্ছে ভাইয়া যে জটিল যৌগ, যে তোমার কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রেও তুমি এক্সপ্লেন করতে পারতা। ওকে, তারপর তোমার দেখো যাদের কাছে লোন পেয়ার ইলেকট্রন অ্যাবিলিটি যাদের কাছে আছে, অ্যান্ড যাদের কাছে ভাইয়া অষ্টক সংকোচন হয়, মানে অক্টেট নট ফিল্ড, এদের ক্ষেত্রেও কিন্তু ভাইয়া তুমি এক্সাম্পলটা করতে পারো। ওকে ভাইয়া, যাদের কাছে লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করার অ্যাবিলিটি আছে এবং অক্টেট ফিল্ড না, তাদের ক্ষেত্রে তুমি এক্সপ্লেন করতে পারো। আর নর্মালের ক্ষেত্রে তুমি পারোই, নর্মাল যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু তুমি এক্সপ্লেন করতে পারো। তাহলে এটাই হচ্ছে ভাইয়া আমাদের লুইস মতবাদের একটা বড় সাফল্য, যে ভাইয়া লুইস মতবাদ কিন্তু শুধুমাত্র তোমার র্যান্ডম অম্ল ক্ষার না, রেদার ডিফারেন্ট কমপ্লেক্স আয়নের ক্ষেত্রে এক্সপ্লেন করতে পারে, লোন পেয়ার ইলেকট্রন অ্যাবিলিটি আছে তাদের ক্ষেত্রে এক্সপ্লেন করতে পারে। সো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ওকে, এটাই হচ্ছে লুইস মতবাদের মেইন সাফল্যটা। এখন আসো ভাইয়া লুইস মতবাদ সম্বন্ধে আমরা আরেকটু সামনের দিকে আগানোর ট্রাই করি। সো দেখো এই জিনিসগুলো বুঝতে পারছি। সো লুইস মতবাদের মাধ্যমে তুমি আসলে বুঝবে কীভাবে যে কারা লুইস অ্যাসিড আর কারা লুইস বেস, এই জিনিস তোমার এখানে পরীক্ষায় প্রায় আসে। সো আমাদেরকে বুঝতে হবে লুইস অম্ল কারা, লুইস অম্ল বা লুইস অ্যাসিড কারা, এই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে ভাইয়া। সো খেয়াল করো একটু, লুইস অম্ল কারা হবে তোমাকে আমি একটা শর্টকাট বলে দিই। মনে রাখবা অম্ল লুইস মতবাদ অনুযায়ী কারা, যারা তোমার লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে। সো 2 ক্যাটাগরি হতে পারে এরা। 2 ক্যাটাগরি কী কী হতে পারে, সেই 2 ক্যাটাগরির মধ্যে ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে তোমার অল ক্যাটায়ন্স। সকল ক্যাটায়নেরই কি ভাইয়া, সকল ক্যাটায়নেরই কি থাকবে, তোমার ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি থাকবে না। সো সকল ক্যাটায়ন কি হবে, তোমার সকল ক্যাটায়নই কিন্তু তোমার মানে এখানে ই হিসেবে বিহেভ করবে, লুইস অ্যাসিড হিসেবে বিহেভ করবে।
আবার তুমি একটা জিনিস চিন্তা করো ভাইয়া, অল ইলেকট্রোফাইল, যত ইলেকট্রোফাইল আছে সব ইলেকট্রোফাইল কি তোমার লুইস অ্যাসিড হিসেবে বিহেভ করতে পারবে? অবশ্যই ভাইয়া পারবে। আবার ভাইয়া তুমি চিন্তা করো যে ভাইয়া যাদের কাছে অষ্টক সংকোচন থাকে, যাদের ভাইয়া অষ্টক সংকোচন হয়, যাদের ভাইয়া অষ্টক সংকোচন হয় তাদের ক্ষেত্রেও কি বলতে পারো তুমি? তাদের ক্ষেত্রেও কিন্তু তুমি বলতে পারো যে তারাও লুইস অম্ল হবে। সো লুইস অম্ল সম্বন্ধে আমরা একটা আইডিয়া পেলাম। এখন আসো আমরা ভাইয়া লুইস ক্ষার নিয়ে একটু আলোচনা করি। তাহলে ভাইয়া লুইস ক্ষার কারা হবে? একদম সেম মিরর হিসেবে তুমি বলতে পারো না যে লুইস ক্ষার হবে। আই গেস আমি না বললেও তোমার নিজেরাই এখন বুঝে গেছে যে ভাইয়া তাহলে লুইস ক্ষার কারা হবে আমাদের এখানে। সো লুইস ক্ষার হবে কারা ভাইয়া? ফার্স্ট অফ অল লুইস ক্ষার লিস্টে কি আসতে পারে সবার আগে ভাইয়া? সেটা হচ্ছে আমাদের অল অ্যানায়ন, যত অ্যানায়ন আছে বা নেগেটিভ চার্জড পার্টিকেল আছে সবাই কি হবে? সবাই হবে আমার লুইস অম্ল, সরি লুইস ক্ষার। এরপরে কি আসে আমাদের? এরপর আসে অল নিউক্লিওফাইল, যত নিউক্লিওফাইল আছে সকল নিউক্লিওফাইল আমাদের কিসের মধ্যে পড়বে? এই লুইস ক্ষারের মধ্যে পড়বে। এরপরে ভাইয়া কারা আসে? এরপরে আসে তোমার যাদের কাছে অষ্টক সম্প্রসারণ থাকে, কাইন্ড অফ অষ্টক সম্প্রসারণ, এক কথায় বলতে গেলে লোন পেয়ার ইলেকট্রন ডোনেট অ্যাবিলিটি, যাদের কাছে লোন পেয়ার ইলেকট্রন ডোনেট অ্যাবিলিটি থাকে এক কথা, ওকে এরা। আর আরেকটা আসবে এখানে, আরেকটা এক্সট্রা আসবে, সেটা হচ্ছে অল লিগ্যান্ড, যত ধরনের লিগ্যান্ড আছে তারা সবাই এর মধ্যে পড়বে, ওকে। সো এই জিনিসটা একটু মনে রাখবা যে সকল ক্যাটায়ন, সকল ইলেকট্রোফাইল, অষ্টক সংকোচন এরা সবাই তোমার এর আন্ডারে পড়ে, আর এর আন্ডারে এরা পড়ে, ওকে। সো আমি একটু সরে যাই। আই গেস জিনিসটা বুঝতে পারছি আমরা যে কারা ই হবে না হবে, ওকে। সো আই গেস এই জিনিসটা ক্লিয়ার আমরা। তো আসলে আমরা একটু রিক্যাপ করে আসি পুরোটা। আমরা আর্হেনিয়াস মতবাদ দেখলাম, আমরা আর্হেনিয়াস মতবাদের সব কিছু পড়লাম, আমরা ব্রোনস্টেড-লাউরি মতবাদ দেখলাম, আমরা ব্রোনস্টেড-লাউরি মতবাদের আরও কিছু দেখলাম, দেন আমরা লুইস মতবাদটাও দেখার ট্রাই করলাম। সো আসলে আমরা এখন একটু এটা দেখি যে আসলে আর্হেনিয়াস, ব্রোনস্টেড-লাউরি, লুইস এদের মধ্যে কানেকশনটা কি। সো তুমি একটু দেখো যে আর্হেনিয়াস, ব্রোনস্টেড-লাউরি, লুইস আমরা আসলে একটা কার্টুনের মাধ্যমে কাইন্ড অফ জিনিসটা ভালোভাবে এক্সপ্লেন করতে পারি। সেটা কি দেখো যে তুমি এভাবে চিন্তা করতে পারো যে আর্হেনিয়াস মতবাদ অনুযায়ী অম্ল কারা? আর্হেনিয়াস মতবাদ অনুযায়ী অম্ল হচ্ছে যারা ভাইয়া জলীয় দ্রবণে H+ ডোনেট করে। এই যে টম চিন্তা করতেছে যে জলীয় দ্রবণে যারা H+ ডোনেট করে তারা হচ্ছে অম্ল। তাহলে যারা জলীয় দ্রবণে H+ ডোনেট করে তারাই হচ্ছে ব্রোনস্টেড-লাউরি মতবাদ অনুযায়ী প্রোটন। আর যারা H+ ডোনেট করে নাকি H+ পজিটিভ চার্জ, উইচ মিনস নেগেটিভ চার্জ অ্যাকসেপ্ট করবে বাই চান্স, তাহলে H+ অ্যাকসেপ্ট করা মানে কি? ইলেকট্রন মুক্ত ইলেকট্রন গ্রহণ করা। সো এই জিনিসটাই ভাইয়া যে আর্হেনিয়াস মতবাদ অনুযায়ী যে অম্ল সে আলটিমেটলি ব্রোনস্টেড-লাউরি মতবাদ অনুযায়ী হয়, সে আসলে লুইস মতবাদ অনুযায়ী হয়। এই জিনিসটাই আমাদের ক্লিয়ার ভাইয়া? ওকে। তো আসো ভাইয়া আমরা অনেক কিছু অ্যান্সার করলাম। সো এখন আমরা এই কোশ্চেনের ভিত্তিতে কিছু কোশ্চেন সলভ করবো। সো জিনিসটা আই গেস বুঝতে পারছি আমরা। তো আসো আমরা সবাই একটু এইভাবে আগাই। আচ্ছা, সো আসো আমরা জিনিসগুলো আই গেস রিক্যাপ করে নিছি একটু। এখন আমরা একটু কোশ্চেনগুলো সলভ করার ট্রাই করি। সো ফার্স্ট অফ অল অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা? এগুলো খুবই ওল্ড মডেলের কোশ্চেন। অয়েল অফ ভিট্রিয়ল বলতে আমরা H2SO4 কে বোঝাই। মুখস্থ টাইপের কোশ্চেন, একটু মুখস্থ রাখার ট্রাই করবো আমরা, ওকে। ইফ অ্যাসিড রেইন হ্যাপেন্স অ্যাট আইওটি, যেহেতু আইওটির কোশ্চেন, আইওটিতে অ্যাসিড রেইন হয়েছে, হোয়াট উইল ইউ ইউজ টু মেক দ্য সয়েল রাবার? ভালো কথা, দেখো অ্যাসিড রেইন হলে আসলে কি হয়? অ্যাসিড রেইন আসলে কি তোমাকে এটা বুঝতে হবে যে অ্যাসিড রেইন হলে আসলে কি হয়। অ্যাসিড রেইন মানে হচ্ছে ভাইয়া অ্যাসিড পড়া। সো কাইন্ড অফ H2SO4, H2SO3, HNO2, HNO3 এই টাইপের আয়ন্সগুলো বেড়ে যায়। সো এদেরকে প্রতিহত করার জন্য আমরা কি ইউজ করতে পারি? অবশ্যই তুমি একটা বেজ ইউজ করবা না? অবশ্যই তুমি বেজ ইউজ করবা। এখন বেজ হিসেবে কি আছে তোমাদের দেখো তো, বেজ হিসেবে কি আছে? ডলোমাইটটা কি? ডলোমাইটটা হচ্ছে তোমার কার্বনেট কম্পাউন্ডস। ডলোমাইট হচ্ছে কার্বনেট কম্পাউন্ডস। অ্যামোনিয়া আছে, TSPS। তুমি কি ইউজ করবে? তুমি এখানে ডলোমাইটটা ইউজ করবে, ওকে। ডলোমাইট কার্বনেট, এটা তোমার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এটাকে নিউট্রাল করে সল্ট প্রডিউস করে ফেলবে, ওকে। অ্যাকর্ডিং টু, আচ্ছা তুমি আরেকটা জিনিস, তুমি ইউরিয়া ইউজ করতে পারো, NH4 CONH2, বাট এটা দেখছো এখানে CO3 দেওয়া। সো কাইন্ড অফ এটা ইউজ করাটা লাভ হবে না কোনো তোমার, ইউরিয়া থাকলে দিতে পারতে এটাকে।
আচ্ছা, অ্যাকর্ডিং টু অ্যাসিড স্ট্রেংথ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু। দেখো এখানে কে সব থেকে বেশি স্ট্রং হবে, H3PO4। আচ্ছা এখানে দেখো এটা হবে না, কারণ H3PO4 এর স্ট্রেংথ বেশি। ওকে, দেখো নট ট্রু বলছে, তাহলে নট ট্রু বলে তো কাইন্ড অফ পেয়ে গেছি আমরা কাইন্ড অফ। ওকে, যে কোনটা ট্রু না দেখো একটু দেখি সবার দিকে, এটা যে এটা ট্রু, হ্যাঁ H3PO3, হ্যাঁ এটা ঠিক আছে, কারণ 3 থেকে 6 থেকে 3 গেলে 3, আর এখানে 4 থেকে 3। ওকে, এটা ঠিক আছে। সো নট ট্রু কোনটা, নট ট্রু হচ্ছে এটা, কারণ H3PO4 এর পাওয়ার বেশি। কারণ দেখো 4 দুগুণে 8, 8 থেকে 3 গেলে থাকে 5, আর 3 থেকে 6 থেকে গেলে 3। সো এখানে কাইন্ড অফ এটা হবে। ওকে, সো অ্যান্সার হচ্ছে তোমার বি নাম্বারটা, নট ট্রু। ওকে, নিচের কোনটি সব থেকে শক্তিশালী অ্যাসিড? সব থেকে শক্তিশালী কীভাবে বের করবা, যেটা হবে জারণ মান সব থেকে বেশি, মনে রাখবা। সব থেকে শক্তিশালী অ্যাসিড কীভাবে বের করবা, এটা হচ্ছে অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার থেকে আমরা বের করবো এটাকে। ওকে, তো অক্সিডেশন নাম্বারটা বের করবো, কারণ অক্সিডেশন নাম্বার সব থেকে বেশি ভাইয়া চিন্তা করতে বলতে পারছে HClO4 সব থেকে বেশি। আর ছকেও কিন্তু দেখতে হবে সব থেকে শক্তিশালী কি, HClO4। মাটির পিএইচ কমে গেলে কোন ধরনের সার যোগ করে তা নিয়ন্ত্রণ করতে হয়? মাটির পিএইচ কমে গেলে মনে রাখবা, পিএইচ কমে যাওয়া মানে কি, পিএইচ যদি কমে যায় তাহলে আমরা কি ইউজ করি পিএইচ বাড়ানোর জন্য, তাহলে তোমার অম্লধর্মী অ্যাসিডিক যারা আছে তাদেরকে অ্যাড করি। ওকে, সো অ্যাসিডিক যারা তাদেরকে, সো এটা তোমরা নিজেরা খুঁজে আমাদের কমেন্ট বক্সে একটু জানাই দেবে যে ভাই এটা অ্যান্সার কী হতে পারে। ওকে, তোমার জন্য এটা হোমওয়ার্ক একটা, যে কোন ধরনের আমরা ইউজ করতে পারি। রুয়েট 14 আসা কোশ্চেন। অ্যামোনিয়া দ্রবণে মিথাইল অরেঞ্জ বর্ণ কোন ধারণ করে? ওকে, অ্যামোনিয়া দ্রবণে মিথাইল, এটা আচ্ছা এটা আমাদের আজকের ইশান না, এটা যখন আমরা অম্লকার টাইট্রেশন দেখবো নেক্সট ক্লাস। সো নেক্সট ক্লাসের কোশ্চেন, সো আমি একটু লিখে রাখি যেটা নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করবো। ওকে, তো নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো। H2O প্লাস NH3 NH4 প্লাস। আচ্ছা এখানে পানির ভূমিকা কি বলো তো, এখানে পানির ভূমিকা কি একটু খেয়াল করো। এখানে এখানে অ্যামোনিয়া হচ্ছে তোমার কি লোন পেয়ে এখন ডোনেট করছে, H2O অ্যাকসেপ্ট করছে, তাহলে পানিটা কি, পানি এখানে অম্ল হিসেবে বিহেভ করছে না, এখানে পানি হচ্ছে ভাই আমাদের অম্ল, পানির ভূমিকা হচ্ছে একটা অম্ল এখানে। LCl3 কে কি বলা হয় বলো তো, ড্যাশ অ্যাসিড বলে, এটাকে কি বলে, এটা কি অ্যাসিড বলবো না কি বলবো, এটা হচ্ছে অ্যামফোটেরিক। ওকে, অ্যামফোটেরিক টাইপের প্রপার্টি। ওকে, আচ্ছা এরপর দেখো কোনটা অ্যাসিড ক্ষার নিরপেক্ষ তা দেখাও। অলরেডি তোমার জন্য দেখাই দিয়েছি, এটা কি, এটা হচ্ছে সল্ট প্রপার্টি, এটা হচ্ছে সল্ট প্রপার্টির। সো এটা বিবেচিত হলে কি হয়, CH3COO Na থেকে CH3COOH আর হচ্ছে কি NaOH উৎপন্ন হয়। আমি তোকে দেখাই, দেখো যে CH3COO Na, এটা ভাঙলে কি হবে, এটাকে পানির মধ্যে দিলে তোমার CH3COOH উৎপন্ন হয় প্লাস তোমার NaOH উৎপন্ন হয়। এটা হচ্ছে উইক অ্যাসিড, এটা উইক অ্যাসিড, আর এটা হচ্ছে ভাইয়া স্ট্রং বেস। তো এটার তোমার এটা কি অ্যাসিডিক হবে না বেসিক হবে, এটা হবে ভাইয়া বেসিক বা ক্ষারীয়। পরেরটা ভাইয়া জিঙ্ক ক্লোরাইড, তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইড প্লাস HCl, এটা কি হবে, এটা হবে অ্যাসিডিক, কারণ এটা ভাইয়া HClটা একটা স্ট্রং অ্যাসিড। সো ভাইয়া এটা অ্যাসিডিক হবে। আর KNO3 হবে ভাইয়া নিউট্রাল। নিউট্রাল কেন হবে ভাইয়া, সেম ভাবে ভাইয়া এখানে কি উৎপন্ন হয়, KOH আর HNO3 দুইটাই স্ট্রং। নিচের কোন জোড়া শক্তিশালী তাতে টিক দাও, কোনটা শক্তিশালী বলো তো সব থেকে, যদি চিন্তা করি HClO4 আর HiO4, এটা সব থেকে শক্তিশালী পেয়ার। সো এটা হবে। ওকে, নিচের অম্লকে তাতে শক্তির ক্রম অনুযায়ী সাজাও। দেখো তো এদেরকে শক্তির ক্রম অনুযায়ী সাজালে কি হয়। ওকে দেখো এটা সবাই সেম গ্রুপের। ওকে, এটা হচ্ছে অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, তেলুরিয়াম। তো এদেরকে যদি তুমি শক্তির ক্রম অনুযায়ী সাজাও তাহলে সব থেকে শক্তিশালী কি হবে, উপরে যে আছে, তাহলে তোমার H2SO4 সব থেকে স্ট্রং, তারপর হচ্ছে তোমার কি H2SeO4, তারপর হচ্ছে ভাইয়া H2TeO4, এই হচ্ছে ওদের শক্তির ক্রম। আচ্ছা নিচের আয়নগুলোকে শক্তির ক্রমে সাজাও। সো আমি একটা করে দিছি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, যে ভাইয়া একটা তো আমি একটু আগেরটা করে দিছি। সো ওইভাবে তুমি এটাকে, ওই যে ছক দিয়েছিলাম আমাদের, একটা ছক দেওয়া ছিল, বলছিলাম না ছক থেকে কিন্তু MCQ আসে। দেখছো ভাইয়া বুয়েট 1-2 মানে অনেক আগের কোশ্চেন, আজকে থেকে 25-26 বছর আগের কোশ্চেন, বাট স্টিল ইম্পর্টেন্ট কিন্তু যে ওই ছক থেকে কোশ্চেন আসতে পারে। সেটা তোমাদের হোমওয়ার্ক নিজেরা করে চাইলে আমাদের কমেন্ট বক্সে, এই ভিডিও কমেন্ট বক্সে তুমি জানাই দিতে পারো তোমার রেজাল্ট। ওকে, তো আমাদের ফার্স্ট লেকচারটা এই পর্যন্তই। ফার্স্ট লেকচার আমরা ট্রাই করছি ভাইয়া অম্ল ক্ষারের বেসিক মতবাদগুলোকে নিয়ে আলোচনা করার, আর হেনিয়াস মতবাদ, বোনস্টেড-লাউরি মতবাদ, লুইস মতবাদ, এই 3টা মতবাদ নিয়ে আমরা আলোচনা করার ট্রাই করছি এবং অম্ল ক্ষারকে ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে বোঝার ট্রাই করছি। নেক্সট ক্লাসে আমরা ট্রাই করব পানির আয়নিক গুণফল এবং পিএইচ জিনিসটাকে নিয়ে আলোচনা করার। সো আল্লাহ হাফেজ সবাইকে, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে।